আজকে মূলত পাকিস্তান আন্দোলনের প্রেক্ষিতে আমরা জিন্নার কার্যকলাপগুলো বা জিন্নার যে সিগনিফিকেন্ট ইভেন্ট গুলো আছে এগুলারে আমরা একটু চেষ্টা করব দেখতে আর কি। আর এর আগেরটা তো গেলই। আর এর পরেরটা হবে শুধুমাত্র যে পাকিস্তান আন্দোলনের প্রেক্ষিতে যারা দেওবন্দি ছিলেন, হ্যাঁ, ওলেমারা, মানে উলেমাইন পাকিস্তান মুভমেন্ট, এইটা নিয়ে ওই মানে ওইগুলো আর কি, যে মনে করো কি বলে পরের সেশন আর কি, লাস্ট সেশনটা আজকে অনলি জিন্না আলোচনার প্রেক্ষিতে অনেক কথাই হবে, অনেক কথাই যাবে। তবে সেটা প্রসঙ্গ ছেড়ে খুব একটা দূরে যাওয়া যাবে না, এবং প্রসঙ্গ ছেড়ে খুব একটা দূরে যাবো না, ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি। তো জিন্নার ব্যাপারে তো মোটামুটি এবিসিডি সবাই আমরা জানি। একটা বিষয় যেখান থেকে আমি শুরু করব সেটা হচ্ছে গতকালকে আব্দুর রহমান বারিশ একটা কথা দিয়ে শুরু করি। এই যে দায়, দরদ, প্রেম, প্রীতি, এত প্রেম প্রীতির পরেও খুব জিন্নার প্রাথমিক লাইফটা একদম সংক্ষিপ্ত করে দিয়ে আমরা ওইটার আর আলোচনা করব না। জিন্নার ভারতীয় রাজনীতিতে আগমন থেকে মাঝখানে একটা প্রস্থান হয়েছিল, আহ একটা প্রস্থান হয়েছিল আর কি। হ্যাঁ, 30 সালের দিকে উনি শেষ পর্যন্ত ক্ষিপ্ত হইয়া, হ্যাঁ, উনি মানে ইন্ডিয়া ছাইরা উনি তখন ইংল্যান্ডে আবার চলে যান এবং ওইখানে থাকতে শুরু করেন। ওইখানেই থাকেন। 34-এর দিকে জিন্না ভারতীয় রাজনীতিতে আবার উনি প্রত্যাবর্তন করেন। মানে একটা ব্রেক আমরা বলতে পারি, একটা একটা বোঝাপড়া বলতে পারি। হ্যাঁ, একটা ব্রেক ব্রেক বলতে পারি, একটা বোঝাপড়া বলতে পারি। তো কেন এই প্রসঙ্গটা উপস্থাপন করলাম? জিন্নার ভারতীয় রাজনীতিবিদের যে প্রাথমিক যে কালটা আমরা দেখি, এর ভিতরে জিন্না একজন ভারতীয় জাতীয়তাবাদী, অবশ্যই ভারতীয় জাতীয়তাবাদী। কোনো অর্থেই প্যান ইসলামিজম বা মুসলিম জাতীয়তাবাদ ধারে কাছে উনি নাই। কট্টর সেকুলার। উনি হতে চেয়েছিলেন ওনার ছোটবেলার আদর্শের সেই গোখলের মতো। ওনাকে বলাও হয়তো তরুণ গোখলে, এবং উনি আহ, খেতাব পেয়ে গেলেন যে উনি হিন্দু মুসলিম ঐক্যের অগ্রদূত। হিন্দু মুসলিম ঐক্যের অগ্রদূত এই খেতাব উনি পেয়ে গেলেন। এর পরবর্তীকালে আমরা দেখি যে উনি লখনৌতে যে চুক্তি হয়, যেটা প্রথমবারের মতো মুসলিম লীগ এবং কংগ্রেস মোটামুটি একটা বেশ একটা ভালো অবস্থানে চলে আসে, কাছাকাছি নিজেদের আর কি, একটা মানে প্রেম একদম মাখো মাখো অবস্থায় তখন আর কি। হ্যাঁ, তো বাড়ির কথার সূত্র ধরেই আজকের আলোচনা শুরু করলাম যে মোহাম্মদ আলী জিন্নাহ একজন ইসমাইলিয়া পরিবারের, শিয়া ইসমাইলিয়া পরিবারের একজন সন্তান। মোহাম্মদ আলী জিন্নাহ ওরফে জিনা ভাই, সেখান থেকে কায়েদে আজম যে ওনার যাত্রা, এই যাত্রার মাঝখানে একটা ছেদ আছে, একটা ব্রেক আছে। এইটাকে আগে বুঝে নিতে হবে। জিন্নাকে গোড়াতেই ধরে নিলে হবে না যে জিন্না শুরু থেকেই মুসলিম জাতীয়তাবাদী। হ্যাঁ, এইটা ধরে নিলে একটা মারাত্মক একটা ভুল হবে। পিরিতির যে খোঁচাখুচি, এই খোঁচাখুচিটা জিন্নাও করছিলেন। হুম, বহু কায়দায় হাঁটু গেড়ে, শাহরুখ খানের মতো সরিষার ক্ষেত্রে হাত পা নাইরা চাইরা নানান কায়দা কানুন কইরে উনি প্রেম প্রীতি করছিলেন। মানবিমান হইছে, প্রেম হইছে। তো এক পর্যায়ে জিন্না দেখলেন যে না, এইভাবে আসলে হয় না, এটা হবে না। উনি এক প্রকার ক্ষিপ্ত হয়ে উনি ভারতবর্ষ ছাড়লেন। ছাইরা উনি ইংল্যান্ডে চলে গেলেন। এরপরে ওনারে আবার বুঝায় শুনাইয়া
লিয়াকত আলী এবং লিয়াকত আলীর স্ত্রী রানা আইয়ুব, এই দুইজন তার ইংল্যান্ডে যায় বুঝাই শুনাইয়া জিন্না বুঝতে পারলেন যে আসলে ভারতের রাজনীতিতে তাকে দরকার আছে। জিন্নার দ্বিতীয়বার যখন ভারতের রাজনীতিতে উনি যখন প্রত্যাবর্তন করেন, একটা ছোট্ট ঘটনা মনে করাই দিই। উনি তখন তার ইংল্যান্ডের যে বাড়ি সেটাকে বিক্রি করে আসেন। মানে আমরা অনেক ঘটনা পড়ছি না যে যুদ্ধে যাওয়ার সময় অনেক সেনাপতিরা কি করে, যে যাওয়ার পথে ব্রিজটা ধ্বংস করে দেয়, রাস্তা ধ্বংস করে দেয়, যে মানে নো ওয়ে, ফেরার কোনো পথ নাই, এরকম একটা ব্যাপার আর কি। ওনার সম্পত্তি যেটা ছিল উনি সেটা বিক্রি করে দিলেন এবং একটা চূড়ান্ত বোঝাপড়ার জন্য ওই ভারতীয় রাজনীতির রঙ্গমঞ্চে উনি এসে ঢুকলেন। হম, ভালো একটা রঙ্গমঞ্চে উনি ঢুকলেন, তখন সময়টা মোটামুটি 34 সাল আর কি। তো প্রাথমিক যে আলাপটা করলাম এটাই, যে জিন্নার রাজনীতির ক্যারিয়ারে প্রথম দিকটা সেকুলার, অবশ্যই পশ্চিমে সেকুলার, সাংবিধানিক গণতন্ত্রের এবং প্রেম প্রীতি দায় দরদের যত রকম পন্থা আছে সবই তিনি অবলম্বন করে মারাত্মক ভাবেই ব্যর্থ হয়েছিল। এতে জিন্না, এই ব্যর্থতায় জিন্নার 16 কলা পূর্ণ হয়ে গেছিল। মানে আমাকে বরিশাল ভাষা যদি কই যে আউশ মিটতে গেছে। হম, এই আর কি। এরপরে দেখা গেল জিন্না যখন 34 সালে ফিরলেন, এরপরে উনি মুসলিম লীগের হাল ধরলেন। তখনও মুসলিম লীগের অবস্থা কিন্তু ভালো না। হ্যাঁ, অতটা ভালো কিন্তু মুসলিম লীগের অবস্থা না। 36-37-এর ইলেকশনে খুব ভালো রকম চেষ্টা কইরাও, যদিও বাংলাতে একটা একক সংখ্যাগরিষ্ঠতা মুসলিম লীগ পাইছিল, ছেড়ে দেওয়া আসন মিলিয়ে আর কি 39টা, আর কৃষক প্রজা পার্টি পেয়েছিল 36টা। কিন্তু কৃষক প্রজা পার্টি অন্যান্য পার্টির সাথে মিলে কোয়ালিশন গভর্নমেন্ট করলো, তার মানে মুসলিম লীগের সরকার তখনও, প্রাদেশিক সরকারও খুব একটা বেশি নাই আর কি। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ তো নাই। পাঞ্জাবে আছে স্যার সিকান্দার হায়াত খানের ইউনিয়নিস্ট পার্টি। হম, তারা আবার বড় প্রেমিক। তারা মানে ঝালমুড়ি টাইপের প্রেমিক আর কি। ধরো যে মশলা দিছে, রসুন দিছে, হ্যাঁ, চানাচুর বাদাম কিশমিশ সব দিছে। শিখ হিন্দু মুসলিম জাট আহরার খাকসার সব মিলে পাঞ্জাবের ইউনিয়ন। ওর ওর কথায় পড়ে যাব। ওর ওর প্রীতি শেষ হবে, সিকান্দার হায়াত খানের প্রীতি এক সময় শেষ হবে। যদি উনি পাকিস্তান দেখে যেতে পারেন না, স্যার সিকান্দার হায়াত খান 42-এ মারা গেছেন। হ্যাঁ, কিন্তু ওনার প্রীতি শেষ হবে খুবই নিয়ার ফিউচারে, ওনার প্রীতি মানে কাটা পড়বে আর কি। তা আমরা ওইদিকে না যাই। মুসলিম লীগের অবস্থানটা আস্তে আস্তে তুমি আহ সংহত করতে শুরু করলেন। ওয়াভেল জিন্না সম্পর্কে একটা কথা বলেছিলেন। ওয়াভেল হচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে দক্ষিণ আফ্রিকা ফ্রন্টে একজন সমরনায়ক এবং ইতালির বিরুদ্ধে উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওইখানে বিজয় লাভ করছিলেন আর কি। ওয়াভেল বলেছিলেন জিন্না হচ্ছেন সর্বোচ্চ মানের আইনবিদ, প্রচন্ড ধৈর্যশীল একজন মানুষ, বলতেন খুবই কম এবং শুনতেন খুব বেশি। সবসময় কিছু না কিছু বায়না করে নিয়ে আসতেন। দুই একটা যদি পূরণ করে দেওয়া হয়তো, পরদিন আবার আরেকটা বায়না নিয়ে হাজির হতেন। ক্রমাগত চাপ তৈরি করার এবং চাপ ধরে রাখার যে কৌশল, জিন্না সেটা জানতেন। আমরা জিন্নার এবার রাজনীতির সিগনিফিকেন্ট পয়েন্ট গুলোর দিকে একটু একটু করে আগাবো। একটু প্রথম দিকেই আমরা একটু বলি যে যখন গান্ধীর, হ্যাঁ, দেওবন্দি গান্ধীর আহ্বানে যখন দেওবন্দের মৌলানারা যখন সাড়া দিল যে তারা আর গরু খাবে না, তা আগে দরকার তারা খেলাফত বাঁচাইবো আগে।
তো এই খেলাফতের প্রেম যখন, যেই খেলাফত এক্সিস্টই করে না, যেটা আসলে রাজতন্ত্র, যেখানে ফেট্রিসাইড, ভাতৃ হত্যার মতো কথা ছিল, সেইটারে তারা খেলাফত আখ্যা দিয়ে সেই খেলাফত বাঁচানোর জন্য তারা এমন সিদ্ধান্তে পৌঁছাইলো যে তারা গান্ধীর আহ্বানে সাড়া দিল, তারা গরু খাবে না, তারা প্রেম, দায় এবং দরদের রাজনীতি করব। গান্ধীর সাথে অসহযোগ খেলাফত আন্দোলনে তারা যুক্ত হইল। ভারতীয় উপমহাদেশের প্রচুর মানুষ নিজেদেরকে এই আন্দোলনে সংযুক্ত করেছিলেন, অ্যাপার্ট ফ্রম জিন্না। আমি আবারও বলি, অ্যাপার্ট ফ্রম জিন্না। পরবর্তীকালে পরবর্তীকালে মুসলিম লীগের প্রাদেশিক, আঞ্চলিক বড় বড় নেতাও প্রাথমিককালে খেলাফত আন্দোলনে নিজেদেরকে সংযুক্ত করেছিলেন। একটা উদাহরণ দিই, মাওলানা মোহাম্মদ আকরাম খান, বেশি দূর না, একটা উদাহরণ দিলাম খালি। তো জিন্না সাংবিধানিক রাজনীতির বাইরা, সর্বভারতীয় রাজনীতির বাইরার বিষয়কে ভারতের রাজনীতিতে টেনে এনে মুসলমানদের জন্য যে একটা বৈধ খাদ্যাভ্যাস, সেইটাকে কুরবানি করার মাধ্যমে এই যে রাজনীতি, যার কারণে মূলত কংগ্রেসই লাভবান হবে, এটা বুঝতে পেরে উনি মুসলমানদেরকে খুব সতর্কভাবে সাবধান করেছিলেন। কিন্তু তখনকার নেতৃবৃন্দ এবং ভারতীয় উপমহাদেশের স্পেশালি দেওবন্দের মাওলানারা কেউই ওনার সেই সাবধান বাণী কানে তোলেন নাই। খেলাফত এবং অসহযোগ আন্দোলনের ব্যর্থতাই জিন্নার অবস্থান এবং এই ব্যাপারে তার রাজনৈতিক মতামত যে সঠিক সেটা প্রমাণ করে। তো নতুন করে বলার নেই। দ্বিতীয় একটা ঘটনা বলবো, গান্ধী যখন আইন অমান্য আন্দোলন শুরু করলো, এই আইন অমান্য আন্দোলন থেকেও মুসলমানদেরকে সরে যাওয়ার জন্য জিন্না অনুরোধ করেছিলেন। তারপরও প্রচুর পরিমাণে ভারতীয় জাতীয়তাবাদী মুসলিম, কংগ্রেসি মুসলিম, দেওবন্দি মুসলিম, দেওবন্দি মাওলানা, কংগ্রেসি মাওলানা, এদের আহ্বানে সাড়া দিয়ে বেশ কিছু বিপদগামী মুসলিম এই আহ ভারত ছাড় আন্দোলনে নিজেদেরকে সংযুক্ত করলো। পরিণামটা খুবই দুঃখজনক। আমরা অনেকেই জানি যে আহ ভারতে একটা মুসলিম সম্প্রদায় আছে। আমার পড়াশোনা এবং জ্ঞান বিশ্বাস মতে ওই মুসলিম সম্প্রদায়টা হলো জিয়া দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম মুসলিম সম্প্রদায়, অ্যাজ পার মাই নলেজ। এই সম্প্রদায়ের নাম মোপালা মুসলিম। একটা বইও আছে, মোপালা মুসলিম ইন কেরালা। হ্যাঁ, তো এই মোপালা মুসলিমরা খুব ব্যাপকভাবে এই যে গান্ধীর যে, হুজুর গান্ধীর এই অসহযোগ আন্দোলন, না সরি, ভারত ছাড় আন্দোলনে নিজেদেরকে সংযুক্ত করেছিল। তো এই যখন এই সংক্ষুব্ধ মোপালা জনগোষ্ঠীর কিছু মুসলিম মুম্বাইয়ের চৌরি চারার একটা পুলিশ ঘাঁটিতে যখন আগুন দেয়, সেখানে বেশ কিছু পুলিশ সদস্য আগুনে দগ্ধ হয়ে মারা যায়। তো গান্ধী এই এই সহিংস তার যে অহিংস আন্দোলন, সেটা যে কোনো রাজনৈতিক আন্দোলনই যে অহিংস হয় না। হ্যাঁ, পলিটিক্স যে প্রেমের না, পলিটিক্স যে গোলাপের না, এই বোধ তো গান্ধীর নাই। হম। তো এই পরিণাম দেখা গান্ধী তখন এই আন্দোলন থেকে ছাড়া করলো, আন্দোলন থেকে পিস্টান দিল। অথচ আন্দোলনের ফ্রন্টলাইনে রয়ে গেল মুসলিমরা। শত শত মোপালা মুসলিম হত্যা শিকার হইল, হাজার হাজার জেলে গেল, শত শত হইলো দ্বীপান্তর, হইলো কালাপানিতে গেল, নিয়ে আটকায় রাখলো, নির্বাসন দিল, ইত্যাদি ইত্যাদি। আবারও জিন্না ভারতীয় মুসলমানদের রাজনৈতিক প্রেক্ষিতে আবারও জিন্না নিজেরে আরো একবার সফল করে নিজেরে
দেখাইলেন যে হ্যাঁ, মানে হি ইজ ডেফিনেটলি ড্যাম রাইট। আপনার যদি ক্ষমতা না থাকে, আপনি যদি রাজনীতিতে যদি পার্টিসিপেট না করতে পারেন, আপনার জন্য যদি লেভেল প্লেইং ফিল্ড না থাকে, আপনার যদি হ্যাডাম না থাকে, তাইলে আপনি গোলাপ লইয়া রাজনীতির মাঠে যায়েন না, চিপায় যান। হ্যাঁ, মানে জিন্নার এই বিষয়ে লেখা লিয়াকত আলীর একটা চিঠি আছে, এই চিঠিটা পড়লে আমার এইটাই মনে হয়েছে আর কি। হ্যাঁ, লিয়াকত আলীর লেখা আর কি। লিয়াকত আলী মানে পরবর্তীকালে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী আর কি, লিয়াকত আলী। যখন লিয়াকত আলী সুপারিশ করলো যে এই অহিংস আন্দোলনে মুসলিম লীগ নিজেদেরকে যুক্ত করবে কিনা একটা পরামর্শ চাইলো, তখন লিয়াকত আলীকে ভর্ৎসনা করে জিন্না এই কথাটা লিখছিল আর কি। প্রসঙ্গত বলা দুইটা ঘটনা বললাম, একটা হলো খেলাফত অসহযোগ আন্দোলনের পরিণতি, আর একটা বললাম ওই যে গান্ধীর যে অহিংস আন্দোলন তার পরিণতি। পলিটিক্স আসলে কোনো প্রেমের আলাপ না। আপনি যখন পলিটিক্সে ঢুকবেন, আপনি পাওয়ারের প্র্যাকটিস করতেছেন। পাওয়ার সবকিছু ডিফেন্ড করবে, ইটস ওকে, বাট আপনি পাওয়ারের মধ্যে ঢুকছেন, ক্ষমতার দ্বন্দ্বে ঢুকছেন। আপনি হইলে জিতবেন, নইলে হারবেন, মারবেন নাইলে মরবেন। এটা তো এটা, আহ, কোনো প্রেম নাই তো, এটা গোলাপ নাই, এটা শফিকুর রহমানের যাই যাই দিন পত্রিকা পড়তেছেন না। হ্যাঁ, আপনি তো রমনা পার্কে নাই, আপনি তো পল্টন ময়দানে আছেন, কিন্তু পলাশিতে আছেন, আপনি গোলাপ লই দৌড়ে লইব। পরবর্তীকালে সাংবিধানিক রাজনীতি থেকে আমার পয়েন্টের আলোচনার আমি আবার একটু মনে করাই দিই। জিন্নার রাজনৈতিক কেরিয়ারের প্রাথমিক কাল থেকে শুরু করে প্রথম কাল, এই কালটা এক সময়, এর পরের সময় থেকে 46 সাল পর্যন্ত এই সময়টা একটা সময়, এই সময়টাও পুরোপুরি সাংবিধানিক রাজনীতির সময়। কিন্তু ভারতীয় জাতীয়তাবাদী থেকে জিন্নার মুসলিম জাতীয়তাবাদী, যে জাতীয়তাবাদী যে রূপান্তর, এই রূপান্তরিত জিন্নার প্রথম কালটা ভারতীয় জাতীয়তাবাদী জিন্না, সেকুলার জিন্না। পরের কালটা মুসলিম জাতীয়তাবাদী জিন্না, এবং তারপরের কালটাও মুসলিম জাতীয়তাবাদী জিন্নাই, কিন্তু সাংবিধানিক রাজনীতির বাইরে আইসা সহিংস জিন্না। সহিংস জিন্না কথাটা কিন্তু নতুন না, চমক লাগে, ধাক্কা লাগে। সহিংস কেমনে? যেই লোকটা সারা জীবন আহ মানে সর্বোচ্চ মানের আইনবিদ যারে বলা হয়, যে বলা হয় সাংবিধানিক রাজনীতির পুরোদা ব্যক্তিত্ব, সেই লোকটাই কেমনে সহিংস হয়ে যায় দেখাবো। দেখা যাক সামনে কি আছে আর কি। অনেকেই দেখি জয়েন করছেন। সালবিন, হ্যাঁ ভাই। কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? মাঝে মাঝে একটু সাড়া দিতে হবে, আমি আসলে অনেক অসুস্থ আজকে, ভালো অসুস্থ। হ্যাঁ, জি ভাই, একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমার বন্ধু আমি তো একটু বলে যে অসুস্থ আমরা মানে। যদি কষ্ট আচ্ছা, রাখি। মাঝে মাঝে একটু মানে এই যে কি বরিশালের ভাষায় কয় যে লগি দিতে, লগি দেওয়া বুঝো, ধাক্কা দেওয়া আর কি, যোগান দেওয়া আর ভাই কি, ওইটুকু। ভাই আপনি অমনি হ্যাঁ। কথা বলেন, ওইটাই ভালো। আরে ভাই, মনে মনে কেউ গাইল টাইল দিও না, আমি একটু অসুস্থ আজকে, বুঝছো, এই আর কি। মিটিং এ আর 10 মিনিট আহ, কথা বলতে পারবেন, তারপরে আমরা আবার শিফট করবো meeting এ। আচ্ছা, আমারে তাহলে সামনে কমপক্ষে, কথা বলেন। হ্যাঁ, কমপক্ষে আমারে 1-2 মিনিট আগে একটা রিমাইন্ডার দিও অথবা মেসেজ দিও। আমি কিন্তু টেকনিক্যালি একজন মানে গোবেচারা টাইপের লোক আর কি। হ্যাঁ, এই আর কি। যাই হোক, আমরা মূল টপিকে ফিরে আসি। জিন্নার মূলত দুইটা পার্ট, কিন্তু আসলে সবচেয়ে বড় যে দুইটা পার্ট, তার মধ্যে আবার আরেকটা পার্ট আছে, এটা আমরা যাবো এরপরে। এখন আমরা আরেকটা দিকে যাই, আরেকটা ইভেন্টের দিকে যাই। জিন্না যখন সর্বভারতীয় রাজনীতিতে প্রত্যাবর্তন করেন, এরপরে ভারতে শাসনতন্ত্র, সংশোধন, নির্বাচন, হিন্দু মুসলিম ঐক্য, কংগ্রেস মুসলিম ঐক্য, হ্যাঁ, কংগ্রেস মুসলিম লীগ ঐক্য, নানান ঘটনা ঘাত প্রতিঘাত ঘটছে। তো এটা তো অনলাইন সেশন,
এটা তো খুব লম্বা আলাপ, কয়েকশো দিন বললেও শেষ হবে না। উম, আমি একটা ব্যক্তিগত কথা বলি এইখানে। লাস্ট অন্তত 22টা বছর ধরে শুধুমাত্র এই দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাস চর্চাই হলো যে আমার মূল কাজ, মানে পড়াশোনা। এর বাইরে আমি খুব একটা বেশি কিছু পড়তে যাই নাই। আর আমার মনে হয় যে আমি এর চেয়ে ভালো আর কিছু পারিও না। এটাই যে খুব ভালো পারি সেটা না, কিন্তু আমি যেটা পারি তাহলে এইটুকুই একটু পারি, আর অন্য কিছুতে আমার ধারণা নাই, আর ধারণা রাখার চেষ্টাও করি না। এই কথাটা বলার একটা কারণ আছে, শেষে ব্যাখ্যা করবো। আমরা আরো কয়েকটা সিগনিফিকেন্ট ইভেন্টের দিকে যাই এবার। হ্যাঁ, আমরা দেখব পলিটিক্যাল ক্যাস্টেশন, রাজনীতির যে খোঁজাকরণ করা হয়। হ্যাঁ, এইটা কত রকম, কি কি কাহাকে বলে, এটা আমরা আহ কি কিভাবে কতভাবে হইছে, আর এইটা কতবার যে জিনে ঠেকাইছে, এটা আমরা দেখবো। বাংলাদেশে যারা মুসলিম আছে তো অকৃতজ্ঞ তো। তো মাঝে মাঝে চিন্তা করি এই যে একটা পাকিস্তান ভাঙ্গার দায় আর 200 বছর এই পাপের বোঝাই দেশের মানুষ বহন করুক। কথা শুনতে খারাপ লাগবে রে, কিন্তু কথা সত্য। পাকিস্তান ভাঙ্গার একটা অভিশাপ লেগে আছে ভাই, সে একটা 71 সাল পাকিস্তান থেকে। বাঙ্গার একটা পাকিস্তান বাঙ্গার যে অভিশাপ, হুম, একটা পাকিস্তান বাঙ্গার যে অভিশাপ আরো 200 বছর থাক ওই জাতির গাড়ে। 200 বছর থাক, কোন মারা খাইতে খাইতে শেষ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, সিলিফিস গনোরিয়া হয়ে যাক। আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট কেয়ার। আপনি যা করবেন আর এটার পরিণাম তো আপনি ভোগ করতেই হবে। আপনি একটা গাছ লাগাইছেন, তা আপনি তো এটার ফল খাইবেন, এটা ডেস্টিনি, দ্য কনসিকুয়েন্স। আপনি যেটা করছেন এটা আপনি ফল ভোগ করবেন না, এই ইউ রেডি টু সোক অফ ইট। এখন এক মাঝখানে একটা মজার কথা পেয়ে সকালবেলা বই পড়তেছিলাম, এই মওদুদির পত্রালাপ। মওদুদি যত মানুষের পত্র লেখছে, 1 নাম্বার আর 2 খণ্ড, 2 নাম্বার খণ্ড পাইছে আর পাইনি। একটা পত্রের মধ্যে মওদুদি একজনকে লিখতেছে যে 70-এর নির্বাচনের ফলাফল মারাত্মক হইতে বাধ্য। আমি সরকারকে বারবার সতর্ক করা সত্ত্বেও সরকার বিষয়টা আমলে নিচ্ছে না। বোঝা গেছে? হ্যাঁ, মওদুদি ওই সময় সমর্থন করছিল, কিন্তু এখন যারা জামাত করে এরা প্রেম দায় দরদ করতে যাইয়া ক্ষমা চাইতে চাইতে, মাপ চাইতে চাইতে, মানে মাপই শেষ হয় না। আরে হালার পর হালারা মাজা ঠিনা করে সোজা করে ক যে আমরা 71-এ ভুল করি নাই। 71-এ যারা দেশটা ভাঙছে হেরা ভুল করছে। আমরা রাজা কান্দি, আমরা গাজী, তোরা রাজাকা, তোরা ভাঙছিস। এটা তাকে সোজা করে ক। বালের রাজনীতি করো আমার, রাজনীতি করে মাপই যাওয়া শেষ হয় না বল, মাপই শেষ হয় না। 71-এর মিথ্যে ডিবাঙ্কিং করার সবচেয়ে যে বড় যে সিগনিফিকেন্ট ইভেন্ট যে আমরা রাজাকার না, তোরা রাজাকার, তোরা পাকিস্তান ভাঙছিস, তোরা এগুলো এগুলো করছিস, সোজা করে ক, মাজা খারাপ করে ক। এটা কইতে পারবো না। যাক, এক কথা আর একদিকে ন্যায় দেয়া নাব নেই, আমরা আমাকে লাইনে যাই আর কি। হ্যাঁ, আন্দোলন তো পাকিস্তান প্রস্তাব, পাকিস্তান আন্দোলন, সুতরাং এই সমস্ত প্রসঙ্গে যাওয়া খুব একটা পাপ হইব না। আর পাপ যদি হয় শেষ তওবা করে লইব মোনাজাত করার সময়। হ্যাঁ, এই আর কি। এখন যেটা বলবো কয়েকটা আহ, আহ, দারুণ একটা উম, কয়েকটা সিগনিফিকেন্ট ইভেন্ট বলি, এবং সেই ইভেন্ট গুলো কিভাবে জিনে হ্যান্ডেল করছে সেই সেই দৃষ্টিকোণ থেকে আমরা জিন্নারে বোঝার চেষ্টা করবো। বড় বড় ইভেন্ট গুলো, মুভমেন্ট গুলো জিন্না কিভাবে হ্যান্ডেল করছে, এইটার থেকে আমরা জিন্নাকে বোঝার একটা চেষ্টা করবো আর কি। হ্যাঁ, এই ভদ্রলোক, এখন তো আমরা এই এতিম শব্দটা খুব ভালো করে জানি না। এতিম শব্দ, এতিম হাসিনা পালায় যাওয়ার পর এতিম শব্দ। রাজনৈতিক ভাবে ভারতীয় রাজনীতিতে এতিম নামে একটা লোক ছিল। এই লোকটা একটা ফর্মুলা নিয়ে আইলো। হ্যাঁ, এই এতিম লোকটার নাম হইলো স্যার তেজ বাহাদুর সপুরু। কথা শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ জি ভাই, ভাই, শোনা যাইতেছে, নো প্রবলেম। হ্যাঁ, তো এই ওনার নাম স্যার তেজ বাহাদুর সপুরু। আশা করি এই নামটা শোনা গেছে।
এই লোকটা আসলে নির্দলীয় লোক, মানে এতিম লোক আর কি। তো একজন লেখক একটা বইতে বলছিল যে উনি হলো যে এতিম লোক, এই জন্য আমিও আবার এটা একটু দুষ্টামি করে এতিমই কইলাম ওনারে আর কি। তো উনি একটা আহ নিয়ে আসলো এতিম, এতিম আইডিয়া আর কি। হ্যাঁ, তেজ বাহাদুর সপ্রুর একটা আইডিয়া। এই আইডিয়াটার মধ্যে একটা প্রস্তাব কি, শুনলেই মানে গা জ্বালা করিয়ে দেবে, অবাস্তব একটা প্রস্তাব। তো উনি বলতেছেন যে যদি মুসলিম লীগ রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে বিযুক্ত করে এবং কংগ্রেসের সাথে একাত্ম হয়, তাইলে ভারতীয় উপমহাদেশের মুসলিম অধ্যুষিত প্রদেশগুলোকে স্বায়ত্ত শাসন দেওয়া যাইতে পারে। জিন্না এইটাকে এমন ভাবে প্রত্যাঘাত করলেন, শেষ পর্যন্ত ওনার এই যে ফর্মুলা, যে আইডিয়া স্যার তেজ বাহাদুর সপ্রু, এইটা কিন্তু পাবলিকলি আইজ অবধি প্রকাশ হয় নাই। মানে যেটা ডিসকাশন হয়েছিল লোকের মুখে শুই না, এতটুকুই শুধুমাত্র বাজারে এইটা আসছিল, আর বেশি খুব একটা আসে নাই। এই এতিম আইডিয়াটা এত তুচ্ছ, এত খারাপ, এবং এইটাকে খুব সংক্ষেপে শেষ করে দিলাম। আচ্ছা, গেল একটা জিনিস। এবার আমরা একটা বড় একটা ইভেন্টের দিকে একটু নজর ফিরাবো। এটাকে আমরা বলবো গান্ধী যখন দেখলো যে মুসলিমদেরকে সামনের দিক দিয়ে তো মারা যাবে না, তাহলে আমি একটা পিছনের একটা দরজা নেই। তো এইটা নেওয়ার জন্য উনি আহ মিস্টার আচারি, ওনাকে অনেকে রাজা গোপালাচারী নামেও চিনে আর কি। হ্যাঁ, অনেকে সি গোপালাচারী নামেও চিনেন। তো উনি আচার্যে দিয়ে একটা ফর্মুলা পাঠাইলেন। আদতে এটা গান্ধীর ফর্মুলা। হুম, ফর্মুলা কিন্তু আদতে এটা পুরোপুরি গান্ধীর, কিন্তু সামনে রাখছে ঠেলছে কারে? আমরা পাড়া মহল্লায় হইলে মায়ের হইলে কই না, বড় ভাই ছোট ভাই খেদাই দিই, দেখা গেছে বাড়ির মারা লাগবে, আমি সালবিনে খেদাই, সালবিন তুই যা, বাড়ির গাড়া আমি আছি পিছনে। ব্যাপারটা এমন আর কি। হ্যাঁ, গান্ধী আচার্যদের তুই সামনে যে দেখতেছি, ব্যাপারটা আমি পিছনে আছি। এইরকম স্টাইলে আচার্যদের সামনে দিল। তো আহ, এরকম করে ওরা পাঠাই দিল। তো এখন এই ফর্মুলা কি? হ্যাঁ, এই ফর্মুলার মধ্যে আচারি বলতেছেন যে আমরা জিন্নারে পাকিস্তান মুসলিমদেরকে পাকিস্তান দিয়েই দিছি, শুধু নেওয়া বাকি। ঠিক চমকপ্রদ কথাবার্তা। তো অনেকগুলা উত্তেজনাকর দিন কাইটে গেল। কাইটে যাওয়ার পর যখন এই পাকিস্তান গ্রহণ করার যখন দিন আইলো, তখন দেখা গেল এটা সব একটা চালবাজ, ফাঁকিবাজি ছাড়া আর কিছুই না। আচ্ছা, তেজ বাহাদুর সপ্রুর পরে আর একটা বড় সিগনিফিকেন্ট ইভেন্ট হইলো যে তোমার এই গান্ধী আহ গোপালাচারীর সামনে ঠেলে দিল যে তুই এই ফর্মুলা লইয়া আগায়া যা। ভালো, গোপালাচারী আগায়া গেল। এই ফর্মুলার যে দফাগুলা ছিল, তার প্রথম দফাটাই ছিল খুবই আপত্তিকর। প্রথম দফাই ছিল যে মুসলিমদের রাজনীতির যে আত্মনিয়ন্ত্রণের অধিকার, মুসলমানদের পলিটিক্যাল অন্টোলজির যে সম্ভাবনা, সেটাকে বাতিল করা হয়েছে। দ্বিতীয়ত, গোপালাচারীর মাধ্যমে গান্ধী জিন্নাকে এই শর্ত দেন যে মুসলিম লীগরে এই চুক্তিতে উপনীত হইতে হবে কংগ্রেসের সাথে, যে মুসলিম লীগ কংগ্রেসকে পূর্ণ স্বরাজ বা স্বাধীনতা উদ্ধার করার জন্য, স্বাধীনতা আনয়নের জন্য মুসলিম লীগ কংগ্রেসকে সহযোগিতা করবে। এই যে অগ্রহণযোগ্য প্রস্তাব, এই প্রস্তাবের মধ্যে পুরোটাই এমন একটা অবমাননাকর প্রস্তাব,
লজ্জাকর প্রস্তাব, যেটা ন্যূনতম আত্মসম্মান মর্যাদা বোধ সম্পন্ন কোনো পলিটিক্যাল পার্সন এটাকে হজম করতে পারেন না। কিন্তু এর আরো একটু সমস্যা আছে। যখন এই সমস্ত সংলাপ চলতেছিল, প্রস্তাব চলতেছিল, তখন গান্ধী কি কংগ্রেসের কেউ? এই পয়েন্টটা কিন্তু খুব ভ্যালিড একটা পয়েন্ট। তখন গান্ধী কংগ্রেসের কেউ না, না সভাপতি, না সদস্য, না কোনো কিছু না, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির কেউ, কিছুই না। যখনই কোনো আলোচনা একটা মোটামুটি একটা হেলদি অবস্থানে যাইতো, কংগ্রেস সেইটাকে ছুঁড়ে ফেলতো, তখন গান্ধী বলতো যে আমি তো আসলে দেখো কংগ্রেসের কেউ না, কংগ্রেস ওয়ার্কিং কমিটি যদি পাশ না করায় তা আমার তো কিছু করার নাই। আবার যখন কোনো আলোচনা শুরু করার দরকার ছিল, তখন সে সকলের মুরব্বী হিসেবে, লিডার হিসেবে, ডিক্টেটর হিসেবে সামনে আসতেন। গান্ধী এই সুবিধাটা, এই অসুবিধাটা ব্যাখ্যা করতেন না। পুরোপুরি একটা বাটপারের আশ্রয় নিয়ে, পুরোপুরি একটা চাতুর্যপনার আশ্রয় নিয়ে গান্ধী দীর্ঘ সময় ধরে এই কাজটা করে গিয়েছে। এটা বহু প্রমাণ আছে। আলোচনা যখনই ভেঙে গেছে, উনি তখন দায় দিয়েছেন হয় জিন্নার উপরে, আর যদি জিন্নাকে না দিতে পারছেন তখন দিয়েছেন ব্রিটিশদের উপরে। আর যখন ব্রিটিশদেরকেও দিতে পারেন নাই, তখন বলছেন যে দেখো আমার তো আসলে কিছু করার না, আমি তো কংগ্রেসের কেউ না, আমি তো কংগ্রেসের কেউ না, আমি তো আসলে আহ, একজন ইন্ডিপেন্ডেন্ট লোক। হ্যাঁ, আমি তো আসলে বিড়লা গোয়েঙ্কাদের লোক, আমার কথা তো কংগ্রেস শুনবে না। তো এই এই রকম ঘটনার একটা নমুনা আমি যখন দিই, যখন কিনা এই ক্যাবিনেট মিশন পরিকল্পনা মোটামুটি একটা ভালো মুসলিমদের, মুসলিম লীগের জিন্নার উদারতার ফলে যখন ক্যাবিনেট মিশন, যেটাকে অনেকে ক্রিপস মিশন বা মন্ত্রী মিশন নামে জানেন, হ্যাঁ, এটা যখন মোটামুটি একটা সফলতার দ্বার প্রান্তে গেল, তখন আমরা তৎকালীন কংগ্রেস সভাপতি জওহরলাল নেহরুর একটা মন্তব্য যে আমরা ভবিষ্যতে এই ক্রিপস মিশনের প্রস্তাবিত শর্তগুলোর ভিন্ন ব্যাখ্যা গ্রহণ করতে পারি। এটা আতঙ্কজনক ব্যাপার। ব্রিটিশরা এখনো দেশ ছেড়ে ক্ষমতা হস্তান্তর করে কংগ্রেসের কাছে যাইতেই পারে না। এর মধ্যেই কংগ্রেস বলতেছে, কংগ্রেসের সভাপতি, রানিং সভাপতি বলতেছেন, হ্যাঁ, কোন একজনের মাইক্রোফোন হয়তো আনমিউট আছে আর কি। আচ্ছা, আমি কন্টিনিউ করি। তো জিন্না দেখলেন যে ব্রিটিশরা কংগ্রেসের হাতে ক্ষমতা হস্তান্তর করে যাইতেই পারে নাই। তার আগেই যিনি আহ, ভারতের হবু প্রধানমন্ত্রী, কিছুদিন পরেই তিনি কোয়ালিশনের প্রধানমন্ত্রী হবেন, জওহরলাল নেহরু, এবং কংগ্রেসের সভাপতি, তিনি বলছেন যে আমরা এই প্রস্তাবের ভিন্ন ব্যাখ্যা গ্রহণ করতে পারি। হ্যাঁ, তো এটা তো খুবই আতঙ্কজনক ব্যাপার। সাথে সাথে এই জিন্না, সেই সাংবিধানিক জিন্না তো আহ নিজের মুখের কথা তো আর কিছু করবেন না। যদিও উনি মুসলিম লীগের কাউন্সিলর থেকে, মুসলিম লীগের ওয়ার্কিং কমিটি থেকে উনি আগেই একটা স্টেটমেন্ট নিয়ে রেখেছেন যে ওনার কথাই লীগের কথা বলেই মান্য করা হবে, এরকম একটা লিখিত আহ আহ অনুমতিপত্র বা গ্রহণযোগ্যতা উনি আগেই নিয়ে রাখছিলেন আর কি। তো যেটা বলবো, সাথে সাথেই যে জিন্না কি করলেন, ক্ষিপ্ত জিন্না মুসলিম লীগের ওয়ার্কিং কমিটির আহ, বৈঠক ডাকলেন দিল্লিতে, এবং বললেন দেখো এই অবস্থা। পরদিনই, 2 দিন চললো সম্মেলনটা, 2 দিন চললো, চলার পরদিনই উনি মুসলিম লীগের পক্ষ থেকে বললেন যে আমরা আসলে ক্যাবিনেট মিশন পরিকল্পনা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছি। এর পরপরই আমরা দেখবো যে টনক আসলে নড়ে ওঠে, টনক নড়ে ওঠে। আমরা আহ জিন্নার বাসভবন বোম্বের মালাবার হিলে, সেখানে নেহেরুকে আসতে দেখবো, আমরা সেখানে গান্ধীকে আসতে দেখবো। হ্যাঁ, গান্ধী সেখানে আহ জিন্নার পায়ের ব্যথার জন্য ঔষধ নিয়ে আসবেন। হ্যাঁ, এবং আহ, যতটুকু আমি জানি,
যদিও কোনো প্রত্যক্ষ প্রমাণ নাই, প্রত্যক্ষ প্রমাণই অন্তত দুজন লোক তাদের বইতে উল্লেখ করেছেন, আহ, যে যে গান্ধীর দেওয়া ঔষধ জিন্না ব্যবহার করেছেন আর কি। যা হোক, এটা সৌহার্দ্যপূর্ণ বা রাজনীতিবিদদের মতোই আচরণ, এটা করা যাইতেই পারে, অসুবিধা নাই। এই যে কিডস মিশনের যে প্রস্তাব, সেইটাকে যে আহ, মাঠে মারা দেওয়া হলো, এর চেয়ে এইটা ছিল, আমি বলি, যতগুলো দেশভাগ, দাঙ্গা, বাংলা বিভাগ, পাকিস্তান আন্দোলন, এগুলো নিয়ে যত রকম বই লেখা হয়েছে, সবগুলো বইয়ের মধ্যেই প্রায় একটা বিষয়ে সমস্ত বিশ্লেষকরা একটা কমন একটা অবস্থানে গেছেন, যে আহ, ভারতকে এক রাখার, যদিও যে ভারত কখনোই এক ছিল না, সেই অখণ্ড ভারতের স্বপ্ন দেখাটা আসলে বোকামি। হ্যাঁ, ভারত কখনো একই ছিল না, আপনি এক কেমনে রাখতেন? মানে যদি রাখা সম্ভব হইতো আর কি, যদি ইউনাইটেড করা যাইতো আর কি, এর সবচেয়ে ভালো একটা আহ, মানে অফার আছিল এই কিডস মিশন বা ক্যাবিনেট মিশন, যেইটা কংগ্রেস এবং জওহরলালের গোয়ার্তুমিতে আসলে আহ, সবাই হারাইছে, স্পেশালি কংগ্রেস হারাইছে। কারণ মুসলিম লীগ এবং জিন্না খুবই আহ, ভালো রকম ছাড় দিয়া এই ফেডারেল ব্যবস্থাটা, এই ইউনিয়ন ব্যবস্থাটা আসলে মাইনে নিছিল, যেখানে কেন্দ্রের হাতে পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং যোগাযোগ, হ্যাঁ, এটা থাকবে। আর বাদ বাকি সমস্ত বিষয়ই প্রদেশগুলো স্বায়ত্ত শাসন পূর্ণ মাত্রার ভোগ করবে আর কি। এটা কিন্তু মাইনেই নেওয়া হয়েছিল কিস মিশন, বাট এটা কিন্তু ব্যর্থ হইল, এটা মারাত্মক রকম ভাবে ব্যর্থ হইল। এবং ভারত, মানে এখানে দুইটা দেশ তৈরি হওয়ার বিরুদ্ধে সবচেয়ে সফল এবং সবচেয়ে আহ, সম্ভাবনাময় একটা প্রস্তাব ছিল এই কিডস মিশনের যে প্রস্তাব, এইটা মন্ত্রী মিশনের প্রস্তাব। এবং মোস্ট ইম্পর্টেন্ট, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এই প্রস্তাবটা মেনেও নিয়েছিলেন। হ্যাঁ, কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও উনি এটা মেনে নিয়েছিলেন। তো প্রসঙ্গক্রমে এখন আর একটা ইভেন্টের কথা বলবো, প্রসঙ্গক্রমে না, আর একটা ঘটনার কথা বলবো। এটা হইলো লিয়াকত দেশাই চুক্তি। জনাব লিয়াকত আলী এবং শ্রী ভুলাভাই দেশাই ওনার নাম, যখন আহ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলল, তখন ভারতে তো সংবিধান যেটা ছিল সেটা স্থগিত করা হইল, এবং এর ফলে ব্যাপক বিক্ষোভ হইল, প্রচুর পরিমাণে কংগ্রেসের লোকজন জেলে ভরা হইল। মুসলিম লীগ আহ কিছুটা পিছিয়ে যাওয়ার পরও আবার, মানে এক পা পাচ্ছুয়া দুই পা আগাইয়া হওয়ার মতো একটা অবস্থা আর কি। কিছুটা পাচ্ছুয়ে যায়, আবার সামনে আইসা তারা আহ ব্রিটিশদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সহযোগিতা করার একটা ভালো একটা ভূমিকায় নিল আর কি। চমৎকার হইলো। তা অবস্থা কি দাঁড়াইলো, যখন বিশ্বযুদ্ধ চলে তখন কংগ্রেসের অধিকাংশ নেতৃবৃন্দই পলাতক আছে, জেলে আছে, নজরদারিতে আছে। আর মুসলিম লীগ সর্বান্তকরণে ব্রিটিশদেরকে সহায়তা করতেছে। হ্যাঁ, ব্রিটিশদেরকে সহায়তা করতেছে। এইটা পরবর্তীকালে, এই যে সিদ্ধান্ত যেটা জিন্না নিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়ার ফলে মুসলিম লীগের মধ্যেও ওনাকে সমালোচনার শিকার হইতে হয়েছে। বাট পরিণাম হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদেরকে সহায়তা করার ফলে মুসলিম লীগ ভালো রকম লাভবান হয়েছে, সাংগঠনিক ভাবে নিজেদেরকে শক্তিশালী করতে পারছে। প্রচুর মুসলিম সৈনিকরা যুদ্ধে গেছেন, চাকরি পাইছেন, এরাই পরবর্তীকালে নবগঠিত পাকিস্তানের সামরিক বাহিনীতে যোগ দিবেন। হ্যাঁ, প্রচুর পরিমাণে মুসলিম আহ, যারা ছিল শিক্ষানবিশ, তারা অ্যাডমিনিস্ট্রেশন সামলাবেন নবগঠিত পাকিস্তানের। খুব
কাছাকাছি সময়ের মধ্যে এগুলো দেখা যাবে। আসলে আপনি পরিণাম তো আসলে খুব তাড়াতাড়ি ভোগ করতে পারবেন না। হ্যাঁ, আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরা কোথায় কি করছে, প্যালেস্টাইনে কি করছে, এগুলো তো আমরা জানি। এগুলো তো এইসব পিঠা ভাগের খবর, হ্যাঁ, সাইক্স পিকক চুক্তি, এগুলা ইত্যাদি, এগুলো তো আউটসাইড অফ ইন্ডিয়া। আমাদের টপিক ছিল যে সর্বভারতীয় প্রেক্ষাপটে, হ্যাঁ, জিন্নাকে দেখা, বিভিন্ন ইভেন্টের সাপেক্ষে জিন্নাকে দেখা, যে কোন কোন ইভেন্টে জিন্নার আসলে মুভমেন্ট কি ছিল, ডিসিশন কি ছিল, পলিসি কি ছিল, এগুলারে দেখা। তো যখন ভাইসরয়ের ওয়ার কাউন্সিল গঠন করা হইলো, সেই ওয়ার কাউন্সিলে কিন্তু মুসলিম লীগ সদস্য দিল আর কি, এবং মুসলমানরা, মুসলিম লীগ ব্রিটিশদেরকে সহযোগিতা করলো। এর যে বেনিফিশিয়ারি, এই যে নবগঠিত পাকিস্তানের টিকে থাকার পক্ষে একটা হিউজ ফুইলিং করছে, এটা একটা হিউজ ফুইলিং করছে। এইটা আহ পরবর্তীকালে পাকিস্তানের বেশ কিছু লেখক তারা এটা দেখাইছেন, আমরা দেখছি আর কি। আপনারা যদি একটু ব্যক্তিগতভাবে আগ্রহী হন, যদি কোনো সাইটেশন রেফারেন্স চান, এটা ইনশাল্লাহ দেওয়া যাবে। এটা একটা ঘরোয়া আলাপ, এখানে সাইটেশন রেফারেন্স দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না। তো লিয়াকত দেশাই চুক্তিটা ঠিক এমন সময়, যখন এই চুক্তিটা লিয়াকত এবং দেশাই, এই চুক্তিটা একটু ইউনিক। আবার ইউনিক কিরকম? প্রথম কথা হলো, এই চুক্তিটা সম্পূর্ণ গোপন, কিন্তু এই চুক্তিটা জিন্নাহ এবং গান্ধী দুজনের সম্মতিতেই হয়েছে। হ্যাঁ, কিন্তু চুক্তিটা কিন্তু গোপন, চুক্তিটা গোপন হচ্ছে, গোপনে। হ্যাঁ, আচ্ছা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় লিয়াকত দেশাই চুক্তির, সেটা হচ্ছে লিয়াকত এবং দেশাই, এই চুক্তিটার নামকরণ ভুলাভাই দেশাই এবং লিয়াকত আলী। লীগ এবং কংগ্রেসের সমতা, এইটা হচ্ছে এই চুক্তির সবচেয়ে কি পয়েন্ট। হ্যাঁ, এবং দ্বিতীয় কি পয়েন্ট, এটা হচ্ছে এটা টপ সিক্রেট একটা বিষয়। তখনকার গভর্নর জেনারেল বা ভাইসরয় যিনি ছিলেন, তিনি হলেন যে লর্ড ওয়াভেল। কিন্তু ওয়াভেলের যে পরিকল্পনা, সেটা ছিল হিন্দু মুসলিম সমতা, হ্যাঁ, যেটা আদৌ সম্ভব না, যেটা আদৌ সম্ভব না। কিন্তু লিয়াকত আর দেশাই যে ব্যাপারটা নিয়ে আগাইছিলেন, সেটা মোটামুটি একটা সম্ভাবনা বিষয়, যে লীগ আর কংগ্রেসকে কিভাবে একটা সমতায় আনা যাইতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা। তখনকার সময় ইংল্যান্ডে ক্ষমতায় চার্চিল, এখানে আছে ওয়াভেল। আচ্ছা, কংগ্রেস বুঝলো যে জিন্নার ভিতর দিয়েই দুই জাতিদের মতবাদ মানিয়ে নিছে, ঠিক আছে। আচ্ছা, তো সিমলায় যখন সম্মেলন হইল, দেশাই, ভুলাভাই দেশাই এই চুক্তির কথাটা পুরোপুরি বেমালুম একটা চেপে যান। তাই গোপনীয়তার কারণ কি? এই গোপনীয়তার কারণ হলো যে দীর্ঘদিন ধরে কংগ্রেস কর্মীরা যে জেলে ছিলেন, পালিয়েছিলেন, অত্যাচার নির্যাতনের মুখে ছিলেন, তারা সেখান থেকে বের হয়ে আসার জন্য একটা একটা রাস্তা খুঁজছিলেন। আচ্ছা, এবং দেশের ক্রান্তি লগ্নে মুসলিম লীগ যে ভূমিকা তারা রাখছে, এইটা কংগ্রেস যে রাখতে পারে নাই, এর ফলে ওদের মনে একটা জেলাসি ফিল করছে, বা একটা আত্মশ্লাঘা কাজ করছে, যে আসলে আমরা তো আসলে কোনো কিছু করতে পারলাম না মানুষের জন্য, খালি পলিটিক্স পলিটিক্স করে গেলাম, কিছু তো আমরা করতে পারলাম না। আচ্ছা, তো একদিকে চার্চিলের একটা চেষ্টা চলতেছিল, চার্চিলের চেষ্টা চলতেছিল হিন্দু মুসলিম সমতা নিয়ে, কিন্তু ইন দ্য মেইন টাইম লিয়াকত দেশাইয়ের একটা গোপন চুক্তি নিয়ে আলোচনা চলতেছিল, যেটা হলো লীগ আর কংগ্রেসকে কেমনে সমতায় আনা যায়। অনেকে আপনারা মনে করতে পারেন আসলে লীগ আর কংগ্রেস আর মুসলিম লীগ আর আর হিন্দু মুসলিম সমতা এটা একই জিনিস। না না, আসলে এটা ব্যাপারটা এমন না। এটা এটা ক্লিয়ার করতেছি, কারণ কি,
যদি হিন্দু মুসলিম সমতায় আনা যায়, তাইলে ওই যে বলছিলাম স্যার সিকান্দার হায়াত খানের পার্টি, উনি তো ততদিনে মইরা ভূত। হ্যাঁ, ওনার যে পার্টি, ওনার পার্টির ইউনিয়নিস্ট পার্টি, বহুজাতিক পার্টি। হ্যাঁ, ইউনিয়নিস্ট পার্টির মনে করেন এখনকার 14 দল আর কি, যেটা আওয়ামী লীগের আছে। তো এই ইউনিয়নিস্ট পার্টিরে, তো ইউনিয়নিস্ট পার্টি হলো কেমন, যে এলাকায় কিছু কিছু বলাবালা পোলাপান থাকে না, ডাক দিবেন, এইদিকে আয়, এই ধর 10 টাকা তুই ল, 8 টাকার সিগারেট আনবি, 1 টাকার চা আনবি, 1 টাকা তুই। এরকম ইউনিয়নিস্ট পার্টি হলো এরকম, মানে যা করবেন তাই শুনবেন। ইউনিয়নিস্ট পার্টি একান্ত অনুগত ব্রিটিশ বংশবদ। হ্যাঁ, পাঞ্জাবের, যা বলবেন তাই। তো হিন্দু মুসলিমদের সমতায় রাইখা যদি ইউনিয়ন পার্টি দিয়ে যদি ভারসাম্যটা ব্রিটিশদের দিকে ঝুলিয়ে দেওয়া যায়, তাইলে এই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা একটু, আরো কিছুদিন হইলো সামনে একটু আগাবে। আগাবে যতদিন না পর্যন্ত একটা মীমাংসায় পৌঁছা যায়। এটা হলো জিয়া ওয়াবেলের চিন্তা। তো লিয়াকত দেশের চিন্তা আবার এটা না। লিয়াকত দেশের চিন্তা হলো জিয়া লীগ আর কংগ্রেসের সমতা, ওরা মনে করতেছে আর কি। তো শেষ পর্যন্ত একটা সমঝোতা হইল, লীগের সাথে কেন্দ্রীয় সরকার গঠন করার একটা সমঝোতা হইল। ওয়াবেল তখন কি করলো, কংগ্রেসের সমস্ত রাজবন্দীদের মুক্তিও দিয়ে দিল। হ্যাঁ, মুক্তি দিয়ে দিল। আচ্ছা, শেষ পর্যন্ত যখন কেন্দ্রে কেন্দ্রে যখন, এটা বলতেছি কবে, এটা 46-এর ঠিক পর পর। হ্যাঁ, 46-এর সর্বভারতীয় ইলেকশনের ঠিক পর পর, যখন কেন্দ্রে কংগ্রেসের সরকার গঠন হইল, তখন কংগ্রেসের আসল রূপটা আবার দেখা গেল। কিরকম রূপ দেখেন, এইবার এরা যেই না ক্ষমতার স্বাদ পাইল, লিয়াকত দেশের যে কলার সেই যে চুক্তি, এই চুক্তির কথা তারা বেমালুম চেপে গেল। হ্যাঁ, কোনোভাবেই তারা এই চুক্তির মধ্যে নিজেদেরকে আর মানে হাজির নাজির করতে চাইলো না, চুক্তির অংশ হইতে চাইলো না, চুক্তির টাকা ভেঙে দিল, থাকলো না। লিখে কেন্দ্রীয় সরকার থেকে বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র করলো। কিন্তু যখন কংগ্রেসকে মুক্তি দিয়ে, যখন কংগ্রেসের নেতৃত্বে, জওহরলালের নেতৃত্বে যখন কেন্দ্রের সরকার গঠন করা হইলো, তখন ওয়াবেল বইলেই দিছিল যে সে মুসলিম লীগের একটা পার্ট করবে ক্ষমতা। এই যে ওয়াবেলের ওয়াদার কারণে ওয়াবেলে ওয়াবেলের কাছ থেকে মূলত জিন্না এই ওয়াদাটা আদায় করছিলেন। শেষ পর্যন্ত জিন্না গড়িমসি সত্ত্বেও সিদ্ধান্ত নিলেন যে না, কেন্দ্রে যদি আমরা কংগ্রেস একা একা সরকার চালাতে ছাইড়া দেই, তাইলে গত 5টা বছরে যে আমরা যে ডেভেলপমেন্ট গুলা করছি, এই ডেভেলপমেন্টের ফল এখন ওরা লয়ে যাবে। কিন্তু একা একা কংগ্রেস রে প্রেম করতে দেওয়া যাবে না, তাইলে ব্রিটিশ কংগ্রেস খুব কাছাকাছি চলে আসবে, আর আমরা দূরে সরে যাব। হম। তো জিন্না কি করলেন, মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারে পাঠাই দিলেন 5 জন। কংগ্রেস তাদের মন্ত্রিসভায় 3 জন মুসলিম মন্ত্রীর নাম করলো। ঠিক আছে, তোরা তো ভালো হবি না, জিন্না তো বুঝলো যে তোরা ভালো হবি না। কি ভালো হবি না, জিন্নার দাবি ছিল কোন মুসলিমকে নমিনেট করার ক্ষমতা কংগ্রেসের থাকবে না, থাকা উচিত নয়। এবং জিন্নার এই দাবি যে সর্বাংশে সত্য ছিল, সেটা কংগ্রেসের না মেনে কোনো উপায় ছিল না, অন্তত 46-এর নির্বাচনের পর। পুরো পুরো সর্বভারতের সমস্ত মুসলিম ভোটারের মাত্র 2.3%, আমি আবারও বলছি 2.3% মুসলিম ভোট মাত্র কংগ্রেস পাইছে। এরপর কি কংগ্রেস বলতে পারে যে তারা মুসলিমদের প্রতিনিধিত্ব করে? করে না। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনীর কথা আছে।
আপনি দেখেন, এরপরও এই নির্লজ্জ কংগ্রেস তারা তিনজন, অবশ্যই আজাদ আছে, হুম, আজাদ আছে, আজাদরে আমি কইলে হিলফুল ফুজুলের সভাপতি আর কি। দেওবন্দি হিলফুল ফুজুলের সভাপতি আজাদ, আজাদের সহ আরো তিনজন রে কংগ্রেস কেন্দ্রে মন্ত্রী বানাই দিল। মুসলিম লীগ তোর জিন্না তো চিন্তাই করলো, জিন্না তো কি কইছিলাম শুরুতে যে জিন্না চিন্তাই করছে যে না এরা ভালো হইব না। জিন্না তখন কি করলো, একটা ট্রাম কার্ড খেললো। ট্রাম কার্ড কি, বরিশালে যোগেন্দ্রে পাও দোয়াইয়া লঞ্চে উঠে দিল্লি লইয়া গেল, বলে আজকে থেকে তুই আইনমন্ত্রী। কোন কি? আমি তো আইনের সরেয়া সরেয়া বুঝি না বাবু মন্ত্রী, আমি আইনমন্ত্রী, কয়, তুই আইনমন্ত্রী, আমি কইছি তুই আইনমন্ত্রী শেষ। এই কথাটা এমনি কইলাম কে? যোগেন মন্ডলের কি কি কম বেশি কি মানে কোয়ালিটি কিছু ছিল? ডেফিনেটলি ছিল কিছু, তো কোয়ালিটি তো সব মানুষই তো হোল্ড করে, কম বেশি আছে না আমাকেও। হ্যাঁ, যে কিছু না পারে, হ্যাঁ তো একটা মশাও তো মারতে পারে। এই তো, শুধুমাত্র কংগ্রেসকে শিক্ষা দেওয়ার জন্য, এবং কংগ্রেস যে দাবি করে তারা অসাম্প্রদায়িক দল, তারা শুধুমাত্র হিন্দুদের দল না, এই দাবির বিপরীতে পাল্টা জবাব হিসেবে মুসলিম লীগ যে আসলে সাম্প্রদায়িক দল স্বীকার করার পরও যে অসাম্প্রদায়িক হইতে পারে, এইটা দেখানোর জন্যই যোগেন মন্ডল রে কেন্দ্রে আসলে আইনমন্ত্রী করা। হ্যাঁ, তো জিন্নার এই সিদ্ধান্তটা 46-এ নির্বাচনের পর পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় মুসলিম লীগের 5 জন মন্ত্রীকে, আই চুন্দ্রিগড়, একজন নবাব ছিলেন গজনফর আলী, তারপরে সবার নাম মনেও নাই, লিয়াকত আলী ছিলেন, যোগেন মন্ডল ছিলেন, 4 জনের নাম বললাম, আর একজনের নাম মনে নাই। ও সৈয়দ স্যার নিস্তার, সৈয়দ আব্দুর রব নিস্তার ওনার নাম। এই 5 জনকে পাঠাইলেন। এই যে ডিসিশন, এই যে পলিসিটা, এইটা খুব কাজে দিছে। তো এটা কাজে দিছে কিরকম আমি বলি। যখন মন্ত্রিসভা ভাগ করা হইল, তখন দেখা গেল যে আহ, মুসলিম লীগ স্বরাষ্ট্র দপ্তর চাইল। সর্দার বল্লভভাই প্যাটেল, মারাঠা সর্দার, সে তো গোয়ার, সে কিছুতেই স্বরাষ্ট্র মন্ত্রক মুসলিম লীগরে দিবে না, ভালো কথা দিবে না। তখন তারা মুসলিম লীগের অর্থ মন্ত্রণালয় দিয়ে দিল। তো বিলেত ফেরত কয়েকজন মুসলিম অফিসারের পরামর্শে তখন লিয়াকত আলী তখন জিন্নারে বুঝাইলো যে আমরা যদি অর্থ মন্ত্রক নেই, তাহলে অর্থ ব্যবস্থাপনা দ্বারা আমরা কংগ্রেসের সমস্ত কার্যক্রম আটকে দিতে সক্ষম হব। এইটা আপনি আপনারা যদি কেউ লিয়াকত আলীর চিঠিপত্র, লিয়াকত আলী করেসপন্ডেন্স যদি দেখে থাকেন, তাইলে দেখবেন যে লিয়াকত আলী তার স্ত্রীকে একটা টেলিগ্রামে জানাচ্ছেন, যে আশ্বস্ত করতেছেন যে ইট উইল বি গুড ফর আস। একটা টেলিগ্রামে লিয়াকত আলী তার স্ত্রী রানা আইয়ুবকে লিখতেছেন, ইট উইল বি গুড ফর আস। হ্যাঁ, তো ঠিকই দেখা গেল কেন্দ্রে অর্থনৈতিক নীতি দ্বারা এমন এমন সব বাধা তৈরি করছে, কংগ্রেসের সরকার চালানোই দায়, একটা পিএন পর্যন্ত নিয়োগ করতে পারতেছে না। ক্ষিপ্ত হইয়া প্যাটেল দেশভাগের সিদ্ধান্ত ওই সময় লইয়া লাইছে, যে ভাগ কর, তাড়াতাড়ি সংসার ভাগ কর। এখানে কি পয়েন্ট, কি কি পয়েন্ট হইলে যে লিয়াকত আলী যে সীমিত সময়টা ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্ব ছিলেন, এই সময়টায় উনি অর্থের বিষয়গুলা এমন ভাবে, অর্থ বন্টন বিষয়গুলা এমন ভাবে বিন্যস্ত করেছিলেন, যার ফলে এই ফলাফলটা নবগঠিত পাকিস্তানের পক্ষে খুব কাজে দিয়েছিল। এটা নিয়ে বিস্তারিত লেখা আছে। হ্যাঁ, যে লিয়াকত আলীর এই অর্থমন্ত্রীকালীন সময়ের কার্যকলাপটা নবগঠিত পাকিস্তানের কিভাবে ফেভারেট হয়েছিল, ফেভারে কাজ করছিল, এইটা নিয়ে বিস্তার লেখাজোখা আছে, পাইবেন। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। আমাদের দেশে যত বিষয়ে আলোচনা হয়, এগুলো খুব একটা আলোচনা হয় না, এই সমস্ত ভাবে আলোচনা হয় না। আচ্ছা, তো আমার কথা কি শোনা যাচ্ছে?
জি ভাই, হ্যাঁ বলেন, শুনতেছি শোনা যাচ্ছে। শুনতেছি, আপনি বলেন। আচ্ছা, এই ভাই একজন একজনকে question মেসেজ, করছে, একটু দেখেন। আচ্ছা মেসেজ করে 46-এর সর্বভারতীয় নির্বাচনটা আসলে কিসের? স্বাধীন পাক ভারত নামে দুই আসলে গঠনের? না রে ভাই, এটা বিভিন্ন প্রদেশের আঞ্চলিক প্রাদেশিক নির্বাচন বলতে পারেন আর কি। হ্যাঁ, প্রাদেশিক নির্বাচন আর কি। ধরেন বাংলায় হয়েছে, সিন্ধুতে হয়েছে, পাঞ্জাবে হয়েছে, যুক্তপ্রদেশে এখন এখন যেটা মানে তখনকার তো ইউপি আর কি, ইউনাইটেড প্রভিন্স আর কি, এটা ভাঙ্গে পরবর্তীকালে অনেকগুলো হয়েছে। এইগুলো আসামে হয়েছে, বিহারে হয়েছে। এতে প্রাদেশিক নির্বাচন, প্রাদেশিক মন্ত্রিসভা হয়েছে আর কেন্দ্রীয় মন্ত্রিসভা হয়েছে আর কি। আচ্ছা, এখন জিন্নার আর একটা কারিশমেটিক বিষয়ে যাই। সিমলায় একটা সম্মেলন হয়েছিল আর কি, সিমলায়। হুম, তো এই সিমলার সম্মেলনটা মারাত্মক ভাবে ভেস্তে দিয়েছেন একাই জিন্না। আমার ওস্তাদ জিন্না একলাই এই সিমলা সম্মেলনের যা মারার মাইরে দিছে, একলাই, একা 100 ওস্তাদে। তো কেমনে? আমার সমস্যা কি, আমি সত্য স্বীকার করি। এক্সকিউজ মি, ঘুমাতে যাও, ইমিডিয়েট যাও। তো আমি একটু সত্য স্বীকার করি, যারা মুসলিম লীগের রাজনীতি করে, পাকিস্তানপন্থী রাজনীতি করে, অতীতেও করছে, আর অনেকেরই আমি দেখছি যে সিমলা সম্মেলন ভাঙ্গিয়া ফালানোর জন্য তারা জিন্নেরা দায়ী করেন। আমি আসলে দায়ী করি না, আমি ক্রেডিট দেই। হ্যাঁ, ওয়াজ রাইট, ওয়াজ ড্যাম রাইট টু ব্রোক দা কনভেনশন। কিরকম? সিমলা সম্মেলন কি, সিমলায় একটা সর্বভারতীয় রাজনীতিবিদদের একটা একটা সম্মেলন ডাকলো। এখন সর্বভারতীয় রাজনৈতিক দলের সম্মেলন কেমন, যদি বিশাল কিছু হইব? আসলে বিশাল কিছুই না। শুনবেন, দল কেমন? আহরার দল, খাকসার দল, অমুক দল, তমুক দল। ওই যে আহে না আমাদের দেশে ইলেকশনের সময় যে বাংলাদেশ লেবার পার্টি, গণতন্ত্রী পার্টি, হুম, ক্ষেত মজুর পার্টি, বাংলাদেশ গোলাপ পার্টি, এরকমের মানে 200 পার্টি আজির। তো এই পার্টিদেরকে এই পার্টিদেরকে পিছন থেকে কলকাঠি নাড়তো সমস্ত হচ্ছে কংগ্রেস এবং ভারতীয় জাতীয়তাবাদী মুসলিম যেগুলো আছে, এই শয়তানরা হইলো যেগুলারে কলকাঠি নাড়তো। হুম, এবং এই কলকাঠি গুলা নাড়ার পিছনে একটা বড় অংশ ছিল ভারতীয় জাতীয়তাবাদী মুসলিম আর কি। হুম, অনেকে তো এরকম অভিযোগ করেই থাকেন যে দীর্ঘ 4টা বছর কংগ্রেসের সভাপতির পদে মাওলানার যে আসীন হওয়া, এইটা যে আহ, কংগ্রেস যে আসলে তাকে সবাই বানাইয়ে রাখছে, এবং ভারতীয় মুসলমানদেরকে যে এই আজাদের মাধ্যমে যে ধোঁকা দিতেছে, এটা তো খুব প্রকাশ্যই অনেকে বলতে আর কি। তো যাই, জিন্নার সেই সিমলা কনফারেন্সটাকে ভেঙে দেওয়া, সেই ব্যাপারটাকে আমরা একটু দেখে আসি এবার। হ্যাঁ, তো সিমলা বৈঠকে জিন্না সবগুলো পক্ষরে আউটফক্স করছে। আমি আউটফক্সড এই ইংরেজি শব্দটা একটু ব্যবহার করতে চাইতেছি আর কি, আউটফক্সড। হ্যাঁ, তো এই সবগুলা লোক করে একসাথে ধরাশায়ী করা আর কি। সবগুলো পক্ষ, ব্রিটিশ একটা পক্ষ এবং রেস্ট অফ পলিটিক্যাল অপোনেন্টস যারা আছে, হ্যাঁ, এরা তো একটা পক্ষ। সবগুলো পক্ষ করে একলা ধরাশায়ী করছে। এটা কেমন? এটা শুরু করতেছি জনাব বদরুদ্দিন মোহাম্মদ ওমরের পিতা, হ্যাঁ, আহ, আবুল হাসিম সাহেব, দেন সেক্রেটারি জেনারেল বেঙ্গল মুসলিম লীগ। উনি, ওনার একটা বয়ান আমার মনে পড়লো, বলতেছি যে আমরা ব্রিটিশ কূটনীতির নিকট সম্পূর্ণভাবে পরাজিত হয়েছি। হুম, এখন এই আমরা কারা? এই আমরা হিসেবে উনি সাব্যস্ত করতেছেন আসলে ভারতীয় নাগরিকদেরকে। হ্যাঁ, এর পরের লাইনটা খেয়াল করেন, উনি বলতেছে যে লীগ কংগ্রেসের আপোষ নেবার জন্য কংগ্রেস যদি কায়েদে আজমের পরামর্শ গ্রহণ করে তাহলে ভালো করে। আবুল হাসিম বলতেছেন যে আমরা যে ব্রিটিশের কূটনীতির কাছে বারবার পরাজিত হইতেছি, এই যে কংগ্রেস আর মুসলিম লীগ যে কাছাকাছি আসতে পারতেছে না, এর জন্য যদি আমরা কায়েদে আজমের পরামর্শ নিতাম, কংগ্রেস যদি নিতো, তাহলে কংগ্রেস ভালো করতো। এটা বলতেছে আবুল হাসিম, বদরুদ্দিন উমরের পিতা, তৎকালীন মুসলিম লীগের বেঙ্গলের সাধারণ সম্পাদক। তো এখন কিরকম? কংগ্রেস এই সম্মেলনে যায়
প্রথম একটা প্যাচের মধ্যে পড়ে গেল। প্যাচের মধ্যে কি রকমের একটা পাতা ফাঁদে পড়লো ওরা। আসছিল এই কংগ্রেস সিমলায় সিমলায় যখন কংগ্রেস যখন সিমলায় যখন যায়, তখন এমন এক হইচই করে নিছে এবং এমন একটা ভাব নিয়ে গেছে, এমন একটা আয়োজন করে গেছে যে তারা সিমলা জয় করেই ফেলবে। এবং সিমলা যদি জয়ও না করতে পারে, সিমলার ব্যর্থতার সমস্ত দায় মুসলিম লীগ এবং ডেফিনেটলি যদি জিন্নার প্রতি দেওয়া যায়, এটা তারা ধরেই রেখেছে যারা তারা এটা পারবে। হুম। এই এই ঘটনাটা খুবই আহ, মজার একটা ঘটনা। তো কংগ্রেস সম্মেলনে গেল। হ্যাঁ, যাওয়ার পর ওই যে ওয়াবেলের যে পরিকল্পনা, ওয়াবেল চাইছিল হিন্দু মুসলিম সমতা। কিন্তু অন্য অন্য কংগ্রেসি নেতা যারা লীগকে জব্দ করবার এইরকম একটা সুযোগ পাইছে, সিমলা সম্মেলনে আসছে, এটা তারা মোটামুটি খুশি। এটা ভালো কথা আসলো। তো সিমলা সম্মেলনে প্রত্যেকটা রাজনৈতিক মহলের একটা বিশ্বাস ছিল মাওলানা আজাদ এবং তার সাঙ্গপাঙ্গরাই লীগ এবং কংগ্রেসের যে মিলন, এটার পরিপন্থী হবে। ঘটনা হইল তাই। এই মুসলিম যে আহ, মুসলিম নামধারী যে কুলাঙ্গার গুলা ছিল, এগুলাই আসলে লীগ এবং কংগ্রেসের পক্ষে ছিল মূল একটা অবস্ট্রাকল। অবস্ট্রাকলটা কি? সম্মেলনের কনসিকুয়েন্স, রেজাল্ট যাই হোক, এই সালিস মানে তালগাছ আমার ব্যাপারটার মতো আর কি আছে। এই মাওলানার একগুঁয়েমি এমন একটা বিশেষ পর্যায়ে চলে গেছে যে কংগ্রেস মহলও প্রচন্ড রকম বিরক্তি উনি আহ উৎপাদন করেছিলেন আর কি। সমস্যার সমাধানে গান্ধী কায়েদে আজমের সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করে এটা সমাধান করতে চাইছিলেন। যখন গান্ধী কায়েদে আজমের সাথে সিমলা সম্মেলনে আলাদা করে সমস্যাগুলোকে চিহ্নিত করতেছেন এবং সমাধানের চেষ্টা করতেছেন, একই সময়ে মাওলানা আবুল কালাম আজাদ হুমকি দিচ্ছেন যদি তার মতামতকে গ্রহণ না করা হয়, তাহলে তিনি পদত্যাগ করবেন। তাহলে কি আজাদের মতবাদ কি? জিন্নার কথা হলো যে কংগ্রেস কোনো মুসলিমকে নমিনেটেড করতে পারবে না। এটা হলো কি পয়েন্ট জিন্নার। এখন এটা হলো আজাদের কাছে কি একটা রোমান্টিসিজমের খেলা। And গান্ধী এবং কংগ্রেস পড়ছে একটা মারাত্মক দোটানায়। যদি জিন্নার এই কথা না মানে, জিন্নার কথা যদি না মানে, তাহলে জিন্নাই সম্মেলন থেকে কনফারেন্স থেকে নিজেদেরকে সরাই নিবে। আবার যদি জিন্নার কথা মানে, তাইলে দীর্ঘদিন ধরে পুষে রাখা যে বিড়ালটা, আজাদ নামের যে বিড়ালটা, এই বিড়ালটা আর মিউ মিউ করবে না। হ্যাঁ, সম্ভবত সে দুধ দেওয়া বন্ধ করে দিবে। তো শখের পোষা বিড়াল, এদিকে রাইভাল আছে একটা জিন্নার মতো, এদিকে আছে ব্রিটিশদের পক্ষ। তো সবকিছু মিলিয়ে দেখা গেল যখন সিমলা সম্মেলন যখন দারুণভাবে ব্যর্থ হলো, এই ব্যর্থতার সমস্ত দায়ভার যে পড়লো গান্ধী আর কংগ্রেসের উপরে। ক্ষুব্ধ ওয়াভেল বলেই ফেললো যে আপনারা যদি আমার কথা না শোনেন, তাহলে আমি একতরফা মুসলিম লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করব। প্রত্যুত্তরে গান্ধী বললেন, যদি ইন্ডিয়ার প্রয়োজন হয় যে কোনো ব্লাডশেড, তাহলে ইন্ডিয়া সেটার জন্য রেডি আছে। শুধু শুধু সারা জীবন জিন্নারে রক্তপাতের জন্য ডিরেকশন এর জন্য সরোয়ার দিয়ে গাড়ি গ্রাস করে লাভ নাই। ওয়াভেলের সামনে গান্ধী স্পষ্টই মন্তব্য করেছেন যে ইন্ডিয়ার যদি একটা ব্লাডশেড দরকার হয়, ইন্ডিয়া তার জন্য রেডি আছে এবং আমি যথেষ্ট বৃদ্ধ এখন হই নাই। আচ্ছা, তো ভারতীয় মুসলিমদের ধারণা মুসলিম জাতির মৃত্যু পরোয়ানার সই করার জন্যই গান্ধীজি মাওলানা আজাদের বছরের পর বছর ধরে কংগ্রেসের গদিতে বসায় রাখছে। কংগ্রেস হিন্দুর একটা জাতীয় প্রতিষ্ঠান। জিন্নার এই দাবিকে ঘায়েল করার জন্যই মূলত কংগ্রেস মাওলানারে ওই জায়গায় বয়ে রাখছে। কিন্তু গান্ধী নাছোড়বান্দা। কিভাবে আবুল হাসিমের প্রস্তাব মতো, আবুল হাসিমের যে বয়ান যে
সিমলা সম্মেলন আসলে যে ব্যর্থ হলো তার জন্য যদি কংগ্রেস যদি জিন্নার প্রস্তাব যদি মানতো তাইলে সিমলা সম্মেলন সফল হইতো। আর আমি বলতেছি যে আসলে সিমলা সম্মেলন ভেঙে দিয়ে কায়েদে আজম যে একটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন এটাকে একটু ব্যাখ্যা করি খুব সহজে। কায়েদে আজম তিনটা প্রস্তাবনা দিয়েছেন লীগের ওয়ার্কিং কমিটি মারফত। ওয়ার্কিং কমিটি থেকে অ্যাপ্রুভ করাইয়ে নিয়ে সে বড়লাটের কাছে মানে ওয়াবেলের কাছে তিনটা প্রস্তাবনা দিলেন। প্রস্তাবনা নাম্বার 1, যে লীগ ভারতীয় মুসলিমদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান হিসাবে প্রস্তাবিত নতুন শাসন পরিষদের সমস্ত মুসলমান সদস্যদেরকে নির্বাচন করার মনোনয়ন করার অধিকার সংরক্ষণ করবে। কোন মুসলিমকে অন্য কোন রাজনৈতিক দল বা সংগঠন মনোনয়ন করতে পারবে না। আচ্ছা, এইটা আসলে লিয়াকত দেশারি চুক্তির একটা কপি আমরা দেখতে পাই। আচ্ছা, দ্বিতীয়ত পয়েন্ট হলো যে লীগ জানতে চায় যে নতুন শাসন পরিষদের গঠন ক্ষমতা কিরকম হবে এবং মুসলমানদের তুলনায় অন্যান্য যারা সংখ্যাগরিষ্ঠ আছে তাদের অনুপাত কেমন হবে, মানে কয়জন মুসলিম নিলে কয়জন হিন্দু নিবা কয়জন শিখ নিবা, এইটা আসলে মুসলিম লীগ জানতে চায়। 3, হিন্দু সংখ্যাগরিষ্ঠ শাসন পরিষদের মতামত যদি মুসলিম জাতির স্বার্থের ক্ষতিকর হয় সেইখানে ব্যবস্থাটা কিরকম হবে। এই তিনটা বিষয় আসলে জিন্না বলরাটের মাধ্যমে জানতে চাইলেন। হুম, তখন কি বলরাট এই প্রস্তাবটা সংখ্যাগরিষ্ঠের প্রস্তাব কি নাকচ করে দিতে পারবেন কিনা, মানে মোট কথা হইলো যে মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে গেলে এমন কোন প্রস্তাবে মুসলমানদের ভেটো ক্ষমতা আছে কিনা। এই তিনটা বিষয় আসলে সিমলা সম্মেলনে জিন্না উপস্থাপন করলেন। জিন্নাও জানতেন যে এই তিনটার কোনোটাই কংগ্রেস হজম করবে না। আর যখন যখন একটা সমঝোতা দ্বারপ্রান্তে জিন্না এবং গান্ধী গেলেন সম্মেলন চলাকালীন অবস্থায়, তখন আজাদ সেখানে পতাকার একটা হুমকি দিলেন। ওই যে বললাম দীর্ঘদিনের পোষা বিড়াল কে আর হারাইতে চায়, তাই না? তো সেটা তাহলে তার মেয়ামাও তো আর করবে না। তো কি হলো, কায়েদে আজম এইভাবে সম্মেলনটাকে বানচাল করে দিয়ে ভারতের জনগণের একটা মহতি উপকার সাধন করেছেন। এইটা বলতেছেন কে? আবুল হাসিম বদরুদ্দীন উমরের পিতা। আচ্ছা, এই এই সিমলা সম্মেলনটা যদি ওই সময় সফল হইতো তাইলে পরবর্তীকালে পাকিস্তান আসলে কোনো ডমিনিয়ন মর্যাদা কিন্তু লাভ করে না। আমরা যারা পাকিস্তান আন্দোলন নিয়ে আলোচনা করি পড়াশোনা করি আমাদের পড়াশোনায় মনে হয় একটু খামতি আছে। আমরা মনে করি কি 47 সালের এই 14ই আগস্টে মনে হয় পাকিস্তান মনে হয় স্বাধীন হয়ে গেছে, আসলে কার্যত না। ভারত এবং পাকিস্তান 14 এবং 15ই আগস্ট ব্রিটিশের মধ্যে দুইটা ডমিনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করছে, মাত্র ডমিনিয়ন হিসেবে আর কি। হ্যাঁ, ইউনিয়ন জ্যাক নামছে, ডমিনিয়ন পতাকা উঠছে, এরপরে নিজেরা সংবিধান শাসনতন্ত্র বানায় তারা আহ আস্তে আস্তে স্বাধীন হয়েছে আর কি। ডমিনিয়ন থেকে নিজেরা একটা রিপাবলিক করছে আর কি পরে, প্রথম তো ডমিনিয়ন ছিল আর কি। তো যদি এখানে জিন্নার সিগনিফিকেন্ট কি, যদি সিমলা সম্মেলন উনি ব্যর্থ না করে দিতেন অথবা মুসলিম লীগকে এবং জিন্না নিজেকে যদি মুসলমানদের একমাত্র প্রতিনিধি হিসেবে মুখপত্র হিসেবে স্পোর্টস পার্সন হিসেবে যদি উনি উপস্থাপন না করতেন তাইলে কংগ্রেসের মধ্যে বিলীন হয়ে যাওয়া ছাড়া এই সংগঠন এবং জিন্নারা আসলে আর কিছু করারই থাকতো না। অস্তিত্বের প্রশ্ন, ডিগনিটির প্রশ্ন, এটা প্রাইড, এটা ন্যাশনালিজমের একটা প্রশ্ন, মুসলিম ন্যাশনালিজমের একটা প্রশ্ন, যা তারা এতদিন ধরে অর্জন করতেন সবই মাঠে মারা যেত। তো এইটা হচ্ছে সিমলা সম্মেলনে জিন্নার অর্জন। তো আমরা একটু আমাদের প্রসঙ্গগুলোর দিকে যাই। সিমলা সম্মেলনকে এভাবে ভুন্ডুল করে দিয়ে জিন্না মূলত ভারতীয় মুসলমানদেরকে একটা আহ করুণ পরিণতির হাত থেকে আবারও রক্ষা করলেন। এরপরে আমরা এই রাজন্য বর্গ যে প্রিন্সলি স্টেট এই বিষয়গুলোর দিকে একটু আমরা একটু নজর ফিরাবো। এখানে জিন্নার কিছু সিগনিফিকেন্ট কিছু ব্যাপার আছে আর কি। হুম, যে প্রিন্সলি এস্টেট বলে আমরা যেগুলোকে জানি, যে রাজন্য বর্গগুলো, এই রাজন্য বর্গগুলো কে নিয়ে একটা চমৎকার কথা বলবো। ওনার নাম হলো স্যার কোরফিল্ড, পুরো নামটা মনে নাই। উনি একজন ব্রিটিশ কর্মকর্তা আর কি, ব্রিটিশ হোম অ্যাফেয়ার্স এর কর্মকর্তা। উনি হচ্ছেন মাউন্ট বেটনের সময়কার লোক। স্যার
কোরফিল্ড। তো ক্ষমতা হস্তান্তরের সময় যে ব্রিটিশদের যে প্যারামাউন্সি, এটা জানি কোনোভাবেই যেন, হ্যাঁ, আহ, আহ, ভারতীয় ডোমিনিয়নে যেন হস্তান্তর না করা হয়। এর জন্য কোরফিল্ড যে যুক্তি দিয়েছিলেন, ইন্ডিয়া অফিসের অনেকেই তার সাথে একমত প্রকাশ করেছিলেন। কোরফিল্ড হচ্ছেন সেই লোকটি যিনি এই দেশীয় রাজ্যগুলোকে বাঁচানোর জন্য তিনি তার সমস্ত শক্তিকে একত্রিত করেছিলেন। তার নামটা আমার মনে পড়েছে, ওর নাম হচ্ছে স্যার কনরাড কোরফিল্ড। স্যার কনরাড কোরফিল্ড উনি দুইটা কাজ করেছিলেন, খুব ইম্পর্টেন্ট দুইটা কাজ করেছিলেন। যে অন্তত দুই বা তিনটে দেশীয় রাজ্যকেও যদি কংগ্রেসের হাত থেকে উনি রক্ষা করতে পারেন, সেজন্য উনি উঠে পড়ে লাগলেন। তার মধ্যে ছিল হায়দ্রাবাদ, খুব ছিল প্রধান। আমরা যারা হায়দ্রাবাদ, হারিয়ে যাওয়া হায়দ্রাবাদ বা স্যার এ জে নুরানি ডিস্ট্রাকশন অফ হায়দ্রাবাদ পড়ি, হম, এরা এ জে নুরানির বইয়ের মধ্যে এই স্যার কনরাড কোরফিল্ডের কথা আছে আর কি। তা হায়দ্রাবাদকে রক্ষা করার জন্য উনি যত রকম উদ্যোগও নিয়েছিলেন, সেই উদ্যোগগুলা আসলে শেষ পর্যন্ত আহ সফলতা লাভ করে নাই। কিন্তু উনি দৃঢ় প্রতিজ্ঞ উনি ছিলেন। আচ্ছা, নেহেরু এবং প্যাটেল এরা বললেন যে তারা এই মানে ডোমিনিয়ন অর্জন করার আগেই, ক্ষমতা হস্তান্তরের আগেই ওনারা দেশীয় রাজ্য নামে একটা বিভাগ ওনারা করবেন, যাতে ঠিক দেশ বিভাগের পরপরই ওনারা এই দেশীয় রাজ্যগুলাকে আহ, যে কোনো ভাবেই হোক ভারতীয় ডোমিনিয়নের অন্তর্ভুক্ত করতে পারবেন। তো সেখানে ইন্ডিয়া অফিসে যারা কর্মকর্তা ছিলেন তারা বললেন যে আপনারা তো দেশ ভাগ করার পরে এটা করতে পারবেন, দেশ ভাগ করার আগে আপনারা পারবেন না, এই প্যারামাউন্সি আপনাদের নাই, এটা আমরা হতে দেব না। আচ্ছা, যেহেতু নেহরুদের যুক্তি ছিল যে যুদ্ধ ঘোষণা এবং পররাষ্ট্রনীতি বিষয়ে যদি কোনো ক্ষমতা দেশীয় রাজাদের নাই থাকে, তাইলে তাদের স্বাধীন বলা সঙ্গত নয়। কিন্তু ব্রিটিশদের সমস্যা হচ্ছে যে তারা আগে থেকেই একটা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে তারা কোনোভাবেই এই প্রিন্সলি এস্টেট গুলোকে কোনো নতুন ডোমিনিয়ন যেন গিলতে না পারে, মানে শেষ না করে দিতে পারে, এই প্রতিশ্রুতি তারা আগেই এই দেশীয় রাজ্যগুলোকে দিয়ে রেখেছিলেন। হ্যাঁ, তার মধ্যে হায়দ্রাবাদ ছিল, কাশ্মীর ছিল, জুনাগড় ছিল, মান্দাবার ছিল, ইত্যাদি আর কি। তো দেশীয় রাজ্যগুলোর প্রতি যে সমস্যাগুলি, এই সমস্যাগুলোর প্রতি তখন জিন্না সাহেবের একটা দৃষ্টি আকর্ষণ হয়। উনি তখন বললেন যে আমরাও এরকম একটা দেশীয় রাজ্য বিভাগ করব। স্বভাবতই ইন্ডিয়া অফিস থেকে জিন্নাও একইভাবে বাধাগ্রস্ত হলেন। কিন্তু জিন্না বাধাগ্রস্ত হলেও জিন্না একটা চমৎকার কাজ করলেন। উনি লিয়াকত আলীকে নির্দেশ দিলেন যে পাকিস্তানের দুইটা অংশের সাথে সংলগ্ন যে সমস্ত প্রিন্সলি এস্টেট আছে তাদের সাথে যোগাযোগটা করো। আমরা বর্তমান যারা বাংলাদেশে আছি নিশ্চয়ই ত্রিপুরা রাজ্যের কথা জানি। এই ত্রিপুরা তখন ছিল টিপেরা স্টেট। টিপেরা স্টেট, এই টিপেরার যিনি রাজা ছিলেন তিনি পাকিস্তানের সাথে নিজের রাজ্যকে এনলার্জমেন্ট করার জন্য একটা ভালো একটা অবস্থানেই ছিলেন। কিন্তু এই ব্যাপারটা যার দায়িত্বে ছিলেন, তার গড়িমসি এবং তার ব্যর্থতার কারণেই টিপেরা স্টেট পরবর্তীকালে পাকিস্তানের মধ্যে আর ঢুকতে পারে নাই। কিন্তু অনেকগুলো প্রিন্সলি স্টেটই পাকিস্তানের মধ্যে যে মার্জিং করা হয়েছে, মার্জার করা হয়েছে, তার জন্য অবশ্যই জিন্নার তার কৃতিত্ব লাভ করেন। যখন উনি ইন্ডিয়া অফিসের দ্বারা একটা দেশীয় রাজ্য পরিষদ, দেশীয় রাজ্য বিভাগ গঠনের বাধাগ্রস্ত হইলেন, উনি গোপনে লিয়াকত আলীর মাধ্যমে উনি এই কাজটা করেছিলেন। দেশীয় রাজ্য বিভাগ গঠন করেছিলেন গোপনে, আনঅফিসিয়ালি। যার ফলে তৎকালীন পশ্চিম পাকিস্তানের সাথে অ্যাডজেকেন্ট দেশীয় রাজ্যগুলাকে পাকিস্তান তখন মার্জিং করেছিল পশ্চিম পাকিস্তানের সাথে। এটা খুবই একটা সিগনিফিকেন্ট ব্যাপার। নইলে পাকিস্তানের যে ভূ রাজনৈতিক সীমানা, সেটা আরো পোকায় কাটা হতো আর কি। এটা গেল দেশীয় রাজ্যগুলোর একটা বিষয়।
আমরা কি আরো প্রলম্বিত করব নাকি আর 10 মিনিটের বেশির মধ্যে শেষ করে দিব? ভাই আজকে 10 মিনিটের ভিতরে শেষ করে দেন, আমরা তো আরো আরো সেশন নিবই এটার উপরে ইনশাল্লাহ। হ্যাঁ, আর একটা সেশনই নিব শুধুমাত্র। এরপরে একটা লম্বা গ্যাপ নেব, কারণ আমি একটু বিহারি নিয়ে কাজ করতেছি আর কি। হ্যাঁ, শুধু বিহারি মানে না আসলে, উম, মানে 71-এ যে সমস্ত জেনোসাইড হয়েছে, যে জেনোসাইড গুলো আমাদের হিস্ট্রিতে নাই, কম্পাইল করা নাই, এই সমস্ত ডাটা ডকুমেন্ট বুঝতে পারছি। আর ভাই পাকিস্তান কাজটা একটু আন্দোলন নিয়ে আপনি তো অনেকগুলা সোর্স আমাকে দিছেন, আরো থাকলে আমাকে অ্যাটলিস্ট সোর্স গুলা দিয়ে রেখেন, কারণ আমি আমার ইচ্ছা আছে আমরা একটা কালেকশন বা আর্কাইভের মতন করে রাখবো, মানে পাকিস্তান আন্দোলন নিয়ে সমস্ত বই যেগুলা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বইগুলার একটা কালেকশন পিডিএফ গুলো আমরা আমাদের কাছে রাখবো, এবং আগ্রহী পাঠকরা যাতে এখান থেকে আমাদের কাছ থেকে হয় পিডিএফ বা প্রিন্ট করে পড়তে পারে, এবং এর পাশাপাশি এখান থেকে মানে কি বলা যায়, মানে কিছু কন্টেন্ট তৈরি করাও সামনে ইচ্ছা রাখি। ওটা সময় সুযোগ সামর্থ্যের উপর আসলে নির্ভর করবে, আমরা পাকিস্তান আন্দোলনের বিষয়গুলোকে সামনে আনা, মানে এটা আমাদের ভিতর থেকে, তো আমাদের ভিতরে তো এটা আছেই, আমরা আস্তে আস্তে এটাকে একটু মেইন স্ট্রিম করার চেষ্টা করব ইনশাল্লাহ। একজন ভাই হাত আল্লাহ জাগাইছেন। ভবিষ্যৎ। আমি তোমার এই কথাটা উত্তর দেওয়ার আগে ওই ভাইয়ের কথাটা শুনবো। একজন হাত জাগাইছেন, কি যেন বলবেন হয়তো। ইয়েস, আমি ফাহাদ। বলেন। জি প্লিজ। সার্ভাইভার্স ক্রনিকলস নামে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তো এটার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আছি। এটার মধ্যে সম্ভবত খন্দকার রাকিব ভাই আছেন ব্র্যাক ইউনিভার্সিটির। ওনারা হচ্ছে এথনোগ্রাফিক কিছু কাজ করতেছে, যেমন বিহারি ক্যাম্পগুলোতে গিয়ে ইন্টারভিউ নেওয়া। এটার সাথে কি আপনি অ্যাড আছেন? আমি, হ্যাঁ, খন্দকার রাকিব নামে যাকে চিনি, আপনি সম্ভবত এই ভদ্রলোকের কথাই বলেছেন। উনি সম্ভবত বিদেশেও পড়াশোনা করে এসেছেন, তাই না? জি জি। উনি আচ্ছা অ্যানথ্রোপোলজিস্ট বেসিক্যালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুবই যোগ্য একজন লোক এবং খুব চমৎকার একটা কাজ করছেন, কিন্তু না, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার, বা আমি স্বাধীনভাবে, আমি ব্যক্তিগত উদ্যোগে আহ, আমি এই বিহারি বা 71-এর সময় যে জেনোসাইড গুলা হয়েছে আমি এগুলো নিয়ে কাজ করতেছি, এবং আমি এই কাজটা করতেছি বেশ লম্বা সময় ধরে। প্রায় 7-8 বছর ধরে এই কাজটা করতেছি, এবং খুবই একা কাজ করতেছি, খুবই নিঃসঙ্গ, একা। এবং আমার মনে হয় আমি একটা হাফ ওয়েতে আছি আর কি। এই সময় কারোর সাথে নিজেকে সংযুক্ত করা বা কারোর সাথে নিজেকে মার্জিং করা আমার পক্ষে সম্ভব না। তবে যিনি কাজটা করতেছেন, খন্দকার রাকিব ভাই, খুবই উঁচু মানের লোক, এবং আশা করি যে ওনার কাছ থেকে আমরা ভালো কিছু পাবো। আহ আমার মনে হয় আপনি বুঝতে পারছেন আমার কথাটা। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এবার সালভিনের কথাটায় যাই। হ্যাঁ, সালভিন, সবচেয়ে ভালো হয় একদিন যদি সরাসরি ফিজিক্যালি আসো, তোমাদের দাওয়াত দেওয়াই আছে, আসলে আসলে বই তো নাম অনেক, ডকুমেন্টস অনেক। হুম, প্রচুর বই, শত শত বই, হাজার হাজার বই আছে। তার মধ্যে তো আর সব নিতে পারবা না। আস্তে আস্তে করে সব বইতে পিডিএফ পাবা না। এমন এমন বহু বই আছে তোমার পিডিএফ, আমার কাছে হার্ড কপি আছে, তুমি পিডিএফ করাই তোমাকে নিতে হবে। একদিন সরাসরি আসলে ভালো হয় আর কি। হ্যাঁ, আপাতত 10টা 20টা 50টা বই নিলা, পিডিএফ করে আবার দিয়ে গেলে, এভাবে করে করে আগাও। খুবই আনন্দের বিষয় যে খুব অল্প পরিমাণ হলেও, মানে এখানে যে কয়েকজন আছে এর মধ্যে মনে হয় 4-5 জনকে আমি ব্যক্তিগতভাবে চিনিও খুব সম্ভবত, যদি আমি ভুল না করি। যদি তুমি করেও বলি যে তোমরা এই বয়সে যে উদ্যম, যে কাজটা নিয়ে করতেছো, এইটা তো মাশাল্লাহ চমৎকার একটা বিষয়। আমি জানি না কতদিন বাঁচবো, কেউ জানি না, কিন্তু আহ আল্লাহ তোমাদেরকে কবুল করুক, শুধু এতটুকুই বলি, কবুল করুক। এবং এই জমিনে, এই জমিনে তোমাদের এই কাজ যেন, আজকে যেটা চারা গাছ, এটা যেন একদিন বিশাল একটা বড় একটা বৃক্ষ আকারে যেন অনেককে যেন ছায়া দিতে পারে, অনেককে যেন রহমত করতে পারে। এবং তোমরা যেন একটা মাইলস্টোন, একটা ল্যান্ডমার্ক কিছু যেন একটা করতে পারো ইনশাল্লাহ। সেজন্য যদি আমি কোনো সহায়তা করতে পারি, ডেফিনেটলি আমার দরজা খোলা আছে। হ্যাঁ, এই আর কি। আমিন আমিন।
তোমাদেরকে তো দাওয়াত দেয়, একজন কি জানি লিখছেন আর কি। আমিন লিখছেন, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এই আপনার বাসায় দাওয়াত। হ্যাঁ ভাই, ইনশাল্লাহ। এই আমরা এই শীতেই ইনশাল্লাহ গরু খাইতে যাব। পরীক্ষাটা শেষ হোক, ফ্রি হয়ে ইনশাল্লাহ। ভাই তাহলে আলোচনা আচ্ছা আমরা আমি বাকিটুকু শেষ করি আমি আজকের কি তাহলে মতন। শেষ শেষ হুম। করে দিব? হ্যাঁ, আমি শেষের দিকেই আসছি। আমি শেষের দিকেই আসছি। যখন জিন্না, একটু ব্যক্তিগত দিকটা দিয়ে শেষ করি একটি। হ্যাঁ, কোনো ফর্মাল ঠিক না, ফর্মাল আলোচনা তো করেই নাই, একেবারে ব্যক্তিগত কয়েকটা দিকের দিকে আলোকপাত করবো। সর্বোচ্চ মানের আইনবিদ এই লোকটা তার জীবনে ভাবাবেগ, এই কথাটা বলার একটা কারণ আছে। ইমোশন যদি কন্ট্রোল না করা যায়, চেক এন্ড ব্যালেন্স না করা যায়, যদি দক্ষতা না করে তৈরি করা যায়, কমিউনিটি তৈরি করা না যায়, তাহলে ইচ্ছা এবং যে ডেস্টিনেশন কাঙ্ক্ষিত সেখানে কখনো পৌঁছানো যায় না। আমার কাছে এই লোকটাকে আহ, খুব নিষ্ঠুর মনে হয় এবং খুবই আহ ভাবাবেগ ছাড়া একটা লোক। প্রত্যক্ষদর্শীদের বিবরণ মতে এই লোকটা জীবনে দুবার মাত্র প্রকাশ্য মানুষ তাকে কাঁদতে দেখছে। একবার তার একজন স্ত্রীর মৃত্যুতে, এবং একবার একটা শরণার্থী শিবির উনি যখন পরিদর্শন করেছিলেন আরফান 47-এর আজাদী আন্দোলনের সফলতার পর পর, এই দুবার উনি প্রকাশ্য উনি কেঁদেছিলেন বলেই জানা যায় আর কি, একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে নিজেদেরকে তৈরি করা। হুম, যেটা বলেছিলাম, একটা বড় প্রলম্বিত সময় ধরে জিনিয়া নিজেকে তৈরি করেছিলেন। এখন আমরা কি জন্য তৈরি করব? আমাদের ডেস্টিনেশন কি? আমাদের কি ডেস্টিনেশন? আমরা কি কোথায় যাব? আমাদের ডেস্টিনেশন কি? বা আমরা কি জন্য নিজেদেরকে তৈরি করবো? প্রথম কথা হচ্ছে আমরা কি, আমাদের শিকড় কি, এইটাকে আগে খোঁজা। যদি আমরা শিকড় খুঁজে বের করতে পারি তাহলে হয়তো একটা পথ আমরা পেয়ে যাব যে আমরা আসলে আমাদের ডেস্টিনেশন কই, আমাদের মঞ্জিল মাকসুদ কই। আমরা আমাদের শিকড়ের খবরই জানি না, আমাদের শুরু কোথায় সেটাই আমরা জানি না, আমরা শেষ করব কোথায়। আগে তো শুরু করতে হবে। এই জন্য আগে শিকড়কে জানতে হবে, শিকড় না জানলে হবে না। একটা জনসমাগমের মধ্যে জিন্নার দিকে একটা লোক হাত বাড়াই আসলেন। জিন্না তখন বললেন যে না, আমি তোমার সাথে এখন হ্যান্ডশেক করবো না, তাহলে এখানকার সব লোকের সাথে আমাকে হ্যান্ডশেক করতে হবে, যেটা আমার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। খুব বোল্ড একটা লোক, খুবই বোল্ড একটা লোক। কংগ্রেসের একজন লোক নারী ঘটিত একটা কেলেঙ্কারির বিষয় মুসলিম লীগের একজন লোক মারফত জিন্নার কাছে পৌঁছালো। মুসলিম লীগের ওই রাজনৈতিক নেতার মন্তব্য হলো যে আমরা এই কংগ্রেসের এই রাজনৈতিক নেতার যে নারী কেলেঙ্কারির বিষয়টা, এটা আমরা ব্যক্তিগতভাবে, মানে আমরা যদি কাজে লাগাই তাহলে পলিটিক্যালি আমরা বেনিফিশিয়ারি হইতে পারি। জিন্না তাকে ধমক দিলেন, ব্যক্তিগত গোপনীয়তার সীমা কখনো লঙ্ঘন করো না, এটা পলিটিক্যাল প্র্যাকটিসের কাজ। হ্যাঁ, তুমি মনে রাখবা তুমি কোনো ম্যাগাজিনের সংবাদদাতা নও। ও, আমার কথাটা মনে করে, তুমি তো কোনো রগরগে ম্যাগাজিনের কাভার স্টোরি নিচ্ছ না। ইউ আর এ পলিটিশিয়ান, ইউ আর এ ড্যাম পলিটিশিয়ান। এটা খেয়াল রাখতে হবে যে পলিটিক্স এর মধ্যে কখনো ইগো, এলিট ক্লাস কনফ্লিক্ট, ইমোশন, হুম, জেলাসি, এগুলো নিয়ে আসতে নাই। পলিটিক্স ডেফিনেটলি পাওয়ার পলিটিক্স। খুব সাবধান, আপনি পাওয়ার পলিটিক্স, পাওয়ারের মধ্যে ঢুকছেন, আপনি সাপের ঘরে ঢুকছেন। কিসের ঘরে? সাপের ঘরে পাড়া দিচ্ছেন। হয় সাপ বাঁচবে নাহলে আপনি বাঁচবেন। দায় দরদের কিছু নাই। আপনি গোলাপ নিয়ে শাহবাগে যান, মোমবাতি নিয়ে শাহবাগে যান, পিরিতির কিছু নাই, দায় দরদের কিছু নাই। হয় এসপান নাইলে উপাস, ভালো নাইলে খারাপ, কালো নাইলে সাদা। এখানে লুতুপুতু করার কিছু নাই, কুতকুত করার কিছু নাই। এইটা আজকে যদি যত কথাই বলি, শেষে যে কয়টা কথা বললাম, এই কয়টা হলো যে নসিহা। শিকড় খুঁজে বাইর করে, শিকড় কই, শিকড়টা কোন জায়গায়?
শেখর 47-এ, শেখর বালাকোটে, শেখর তিতুমিরের কাছে, ফরাজির কাছে, দুদু মিয়ার কাছে। হ্যাঁ, শেখর কারামত আলী জনপুরের কাছে না, দেওবন্দের কাছে না, শেখর ভারতীয় জাতীয়তাবাদের মধ্যে না, শেখর আছে বালাকোটে। এইসব জায়গা শেখর খুঁজতে হবে। শেখর পলাশির মধ্যে, শেখর আগে খুঁজে বের করতে হবে। শেখর খুঁজে না বের করতে পারলে কোনো ডেভেলপমেন্ট নাই, কিচ্ছু নাই, কোনো লাভই নেই। আপাতত কাজ একটাই, যে ঐতিহাসিক বিতর্কমূলক বিষয়গুলো আছে সেগুলা সত্য অনুসন্ধান করা লাগবে, সত্যকে প্রতিষ্ঠা করা লাগবে। তারপর একটা রিকনসিলিয়েশন এবং একটা জাস্টিসের দিকে আগানো যেতে পারে। জাস্টিস পাইতে হইলে সর্বপ্রথম কথা হইলো গিয়া আগে ট্রুথরে জাস্টিস, ট্রুথরে ডিফাইন করা লাগবে। সত্যরে মাইনে না নিয়ে কোনো জাস্টিস করতে পারবেন না। সত্য কি? সত্য 71-এর যত চেতনা আছে এগুলো হলো যে মিথ্যার বেসাতি, জঞ্জাল, গাবরেস, এগুলো ডিবাঙ্কিং করতে হবে মগজ থেকে। সারাক্ষণ সাবঅল্টার্ন স্টাডিজ কইরা, বিউ নিবেশন কইরা কোনো লাভ নাই। বাংলাদেশে সবচেয়ে বড় জগদ্দল পাথর হইল দিয়া 71-এর চেতনা। এইটারে যদি খাইতে না পারেন, এটা যদি ছুঁড়ে না ফেলতে পারেন, এটা যদি চ্যালেঞ্জ না করতে পারেন, আপনার খাওয়া নাই। চেয়ারের ভালো না, দইঞ্চা, আপনি দইঞ্চা। এই ভূমিতে আপনার শরীরটা নাই, কিচ্ছু নাই। বাংলাদেশে যারা পলিটিক্স করে প্রায় সবাই, সব হালার পুঁতেই এই মুক্তিযুদ্ধের চেতনার পিছে ব্যাটিং করতে যায়। সবাইকে দেখো আমার আয়নে শরিক আছে, আমি কিন্তু ভালো, হ্যাঁ, আমি কিন্তু আছি তোমাদের সাথে, আমি তোমাদের লোক, তোমরা আমাকে এরকম ব্রাত্য করো কেন, আমাকে তোমরা হরিজন ডাকো কেন? মানে আওয়ামী লীগ আর বিএনপি ব্যাটিং করতেছে, হম, জাতীয় পার্টি আর কমিউনিস্ট পার্টি আর বল করিতেছে দুই পাশ দিয়া, এবং জামাত যে কিন্তু দেখো আমার তোমরা ব্রাত্য করে রাখছো কেন? আমাদের জামাতের তো অনেক লোক ফ্রিডম ফাইটার ছিল, দেখো আমাকেও নেওয়া তোমাদের দলে, আসো মিলেমিশে পলিটিক্স করি। মিলেমিশে পলিটিক্স করার কিছু নাই, আগে ট্রুথটা স্বীকার করে। কতকাল অভিনয় করবেন? নটঙ্কির অভিনয় কয়কাল করবেন? হ্যাঁ, আরে আপনি নাচতে নামছেন, ঘুমটা খোলেন, আইসেন দৌলত দিয়া সতীর্থের প্রশ্ন করেন, হইল? হ্যাঁ, এই ছ্যাবলামো, এই দেউলিয়া রাজনীতি এমন ভাবে ধরছে, মুক্তি নাই। মুক্তির বুকের থেকে ট্রুথটা ডিফাইন করেন না। 71-এ এই দেশে একটা গৃহযুদ্ধ হইছে, এইটা মানেন আগে। কি হইছে? একটা গৃহযুদ্ধ হইছে, আর এটা স্বীকার করেন। এখানে একটা ব্লাডি সিভিল ওয়ার হইছে, এটা কোনো ফ্রিডম ফাইটার না, এটা কোনো লিবারেশন ওয়ার হয় নাই এখানে। যে জিনিস হয়ই নাই, যে গাছ আপনি লাগানই নাই, আপনি এটার ফল আশা করতেছেন কেন? আপনি কিভাবে ফল আশা করেন? বাংলাদেশে মুক্তিযুদ্ধ চেতনা ইন্ডিয়ান ফেভারিজমের একটা পার্মানেন্ট ড্যামেজ এগেনিস্ট পাকিস্তান। পাকিস্তানের আজাদী আন্দোলনের বিপরীতে মুক্তিযুদ্ধ চেতনা হইল যে একটা পার্মানেন্ট ইমোশনাল ড্যামেজ। এইটার আগে কাটাই ওঠে নাই, এই ট্রমা আগে কাটান। মুক্তিযুদ্ধ চেতনা একটা ট্রমা। আপনি পাকিস্তানিরা 30 লাখ মারছে, 3 লাখ মা বোনদের রেপ করছে, এই সমস্ত মিথ্যে যদি আপনি ছুঁড়ে না ফেলতে পারেন, এইগুলা ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে এগেনিস্ট পাকিস্তান। এই পাকিস্তানের বিপরীতে এই যে পার্মানেন্ট একটা ইমোশনাল ড্যামেজ, এই ইমোশনাল ড্যামেজ এখন আপনারা টিল আপনারা কন্ট্রোল করতেছে, আপনার তারা করতেছে।